Call upon Sub-Inspector Dr. Ranjan Chakraborty on the dais and LC Madhurya Bhattacharya, cyber security expert as well, and our principal Dr. Ayantika Ghosh. প্রথমে আমরা একটু আমাদের গেস্টদের ফেলিসিটেট করে নিতে চাই আর তার জন্য ডেকে নিচ্ছি প্রথমে শ্রী সত্যরঞ্জন মণ্ডলকে, ফ্যাকাল্টি ফ্রম দ্য হিস্ট্রি অফ ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, নববালিগঞ্জ মহাবিদ্যালয়, টু ফেলিসিটেট ডক্টর রঞ্জন চক্রবর্তী। এরপর আমি ডেকে নিচ্ছি শ্রীমতী মালা সাহাকে, আমাদের ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট অফ ফিলোসফি থেকে, নববালিগঞ্জ মহাবিদ্যালয়, টু ফেলিসিটেট এলসি মাধুরিয়া ভট্টাচার্য। একটু শুরু করার আগে স্যার, অবভিয়াসলি স্যার আর ম্যাম সাইবার সিকিউরিটি ইস্যুস অ্যান্ড কনসার্নস নিয়ে বলবেন, যেটা এখন ভীষণ পার্টিনেন্ট। আমরা সবাই এই থ্রেটস অ্যান্ড চ্যালেঞ্জেস অলওয়েজ ফেস করছি। তো একটু ইন্ট্রোডাকশন যদি দিয়ে দিই, স্যার holds a PhD in computer security and has more than 15 years of experience in the domain of cybercrime cases, investigation and cyber forensics. He is also a guest lecturer at government and private institutions and has participated in national and international seminars on cyber security. আর তার সঙ্গে থাকছে ম্যাম, our cyber security expert. You can take over, sir.
আচ্ছা, গুড মর্নিং, নমস্কার সবাইকে। উপস্থিত মঞ্চ উপস্থিত সমস্ত বিশিষ্ট প্রিন্সিপাল ম্যাডাম, শিক্ষক, উপস্থিত অভিজ্ঞ শিক্ষক আমার প্রণাম জানাচ্ছি এবং উপস্থিত আমাদের যারা স্টুডেন্ট আছো তারা আমার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা লালবাজার থেকে এসেছি একটা কারণে, যে সাইবার ক্রাইম ব্যাপারে বা সাইবার সচেতনতার ব্যাপারে আপনাদের কিছু বলার জন্য। ঠিক আছে, আজকে আমি দীর্ঘদিন ধরে এই ফিল্ডে আমি কাজ করছি এবং এই ফিল্ডে দেখা যাচ্ছে যে মানে আজকে যত দিন যাচ্ছে, যত টেকনোলজি আপলোড হচ্ছে, মানে আপগ্রেড হচ্ছে বা এই হচ্ছে, এই সাইবার ক্রাইমের প্রবণতাটা কিন্তু খুব বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে মানে বিফোর কোভিডের আগে যখন আমরা ছিলাম তখন কিন্তু একটা জায়গায় টেকনোলজি দাঁড়িয়ে ছিল। ঠিক আছে, তারপর যখন কোভিড আসলো সেই সময় কিন্তু মানে টেকনোলজিটা পুরোটা মানে মানুষ কিন্তু পুরোটা ফোন ডিপেন্ডেন্ট হয়ে গেল। ঠিক আছে, এবং যত কিছু পড়াশোনা বলুন, সমস্ত কাজকর্ম, যে কোনো দৈনন্দিন কাজ সমস্ত কিন্তু এই ফোনের মাধ্যমে বা এই ইন্টারনেট টেকনোলজির মাধ্যমে কিন্তু আমরা নির্ভরশীল হয়ে পড়ি, কারণ আমরা বাড়ি থেকে বেরোতে পারছিলাম না, আমাদের উপর ইনস্ট্রাকশন ছিল, রেস্ট্রিকশন ছিল। ঠিক আছে, তো আচ্ছা, বাংলা বলছি, কোনো অসুবিধা হচ্ছে না তো? সুবিধা হচ্ছে, তাই তো? তাহলে আমি অন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে বিফোর কোভিডের টাইমে যখন আমাদের ইন্টারনেট টেকনোলজি যখন আমাদের এত সুবিধা দিচ্ছে, তেমনি সেই সময় এই সাইবার অপরাধীরা কিন্তু এটাকে মানে অস্ত্র করে মানে করে নিল যে কী করে মানুষকে ঠকানো যায়, এবং সেইভাবে বিভিন্ন রকমের পন্থা ইউটিলাইজ করলো এবং সেখানে মানুষ কি করলো, পা দিল এবং মানুষের ক্ষতি হলো। ঠিক আছে, আজকে আমরা 5G টেকনোলজিতে দাঁড়িয়ে আছি। 5G মানে 5 জেনারেশন। একটা সময় ছিল 1G, যখন আমাদের কাছে কিপ্যাড ফোন ছিল, তারপর 2G আসলো, তারপর রিলায়েন্সের GSM ফোন আসলো, 3G 4G নোকিয়ার ফোন আসলো, এই আসলো। ধীরে ধীরে টেকনোলজি যখন আপগ্রেড হতে থাকলো, ফোনও আমাদের আপগ্রেড হতে থাকলো। আজকে এমন একটা জায়গা আমরা পজিশনে দাঁড়িয়েছি যে এই ফোনটাই আমাদের সব কিছু। এই ফোনটা দিয়ে আমরা সমস্ত কাজকর্মগুলো করি। আজকে আমাদের ব্যাংকে যেতে হচ্ছে না, আজকে আমাদের কোনো শপিং মানে কোনো বাজারে মার্কেটিং বাজারের মধ্যে গ্রোসারিতে যেতে হচ্ছে না, আজকে আমাদের কোনো শপিং কমপ্লেক্সে যেতে হচ্ছে না, আজকে আমাদের সমস্ত কাজ আমরা এই ফোনের মাধ্যমে করছি, যেখানে কিছু কিছু অ্যাপ আছে, সেই অ্যাপগুলোকে আমরা ইনস্টল করে আমাদের প্রয়োজনীয় যে চাহিদা সেগুলো মিটিয়ে নিচ্ছি। তাহলে একদিকে যেমন এই টেকনোলজি যেমন আমাদের সুবিধাও দিচ্ছে, তেমনি অপরাধীরা এই টেকনোলজিটাকে ইউজ করে অপরাধও করছে। বিজ্ঞান যেমন আশীর্বাদ, তেমনি অভিশাপটা হচ্ছে এই সাইবার ক্রাইমটা। আশীর্বাদ কোনটা, যেটা আমরা ইউটিলাইজ করছি। ঠিক আছে, এবার আসি সাইবার অপরাধীরা কারা। সাইবার অপরাধী কিন্তু বিশেষ করে যে ওরা যে খুব শিক্ষিত হচ্ছে বা খুব পড়াশোনা করে এডুকেটেড হচ্ছে, কিছুই না, কিন্তু ওরা শুধু কি করছে না, এই যে টেকনোলজিগুলো বেরোচ্ছে, যে পরিষেবাগুলো নতুন অ্যাপগুলো দিচ্ছে, এই পরিষেবাটাকে ওরা ইউজ করে কি করে আমরা যে জায়গাটা জানি না সেই জায়গাটা আমাদের বোকা বানিয়ে ওরা কাজটা করে বেরিয়ে যাচ্ছে। আমি সব এক বাই এক আসবো, আপনাদেরকে উদাহরণ দেবো, সব কিছুই দেবো। এবং আমাদের সেই জায়গাটায় আমাদের কিছু অজ্ঞতা রয়েছে। আজকে আমরা যে অ্যাপগুলো ব্যবহার করছি, সেই অ্যাপগুলো যখন আমরা ডাউনলোড করি তখন ওদের কিছু ইনস্ট্রাকশন থাকে। সেই ইনস্ট্রাকশনগুলো কিন্তু আমাদের কর্মব্যস্ততার জন্য কিন্তু আমরা পড়ি না। কেউ রেফারেন্স দিল, আরে আমি একটা ভালো শপিং করতে চাই, কোন সাইডে গেলে ভালো হয়, তুই অ্যামাজন থেকে কর, তুই মিন্ত্রা থেকে কর, তুই ফ্লিপকার্ট থেকে কর, বা তুই ইবিএ থেকে কর। এই যে শপিং যে কমপ্লেক্সগুলো, সাইটগুলো আমাকে একজন রেফার করে দিলাম, আমি ওটাকে রেফার করে ডাউনলোড করে দিলাম এবং যা যা পারমিশন ছিল আমি সব দিয়ে দিলাম। কিন্তু এই যে ওরা পারমিশন নিয়ে এই ডেটাগুলো যে কি করছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই জায়গাগুলোতে আমাদের দরকার আছে, এই জায়গাগুলো আমাদের বোঝার আছে যে আমরা একটা যে অ্যাপ ইউজ করবো। একটা জিনিস মাথায় রাখবেন, এই মোবাইলে কিন্তু আপনার সমস্ত ডেটা থাকছে, আপনার হার্ড এন্ড মানি, আপনার হার্ড এন্ড
সমস্ত কিছু এই মোবাইলের মধ্যে কিন্তু সীমিত থাকছে। আজকে আপনি এই যে এতদিন কাজ করে যা কিছু উপার্জন করেছেন সমস্ত কিছু মোবাইলের মধ্যে সব কিছু থাকছে। কেন থাকছে না? আপনার সিংহদুয়ার, আপনার ব্যাংকের লকারের ইনফরমেশন, আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন, যেগুলো সিংহদুয়ার বলবো, তার চাবিকাঠি কিন্তু এই ফোনের মধ্যে রয়েছে। ঠিক আছে? আজকে আমরা কি করি, দেখুন ফেসবুক যখন আমরা লগ ইন করি সেটাকে কিন্তু আমরা লগ আউট করি না। কেউ বলতে পারবেন কেউ ফেসবুক অ্যাপ লগ আউট করেছেন এখন পর্যন্ত? আপনি একমাত্র করেছেন। তাহলে একজন ম্যাডামকে পাওয়া গেল যে উনি ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করেছেন, কিন্তু ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে অ্যাভয়েড কি হচ্ছে, আমরা লগ ইন করে রাখি। তাহলে যখন লগ ইন করে রাখছি তার মানে কি হচ্ছে, যদি আমাদের ডিভাইসে কোনো রকমভাবে ঢুকে যায় তাহলে কিন্তু ও সহজে কিন্তু অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, কারণ অলরেডি ওটা লগ ইন করা রয়েছে। আর আমরা লগ ইন করে রাখি কেন? কারণ আমরা একাধিক পাসওয়ার্ড মনে রাখতে পারছি। কী করে মনে রাখবে এতগুলি অ্যাপ, এত সম্ভব পাসওয়ার্ড মনে রাখা? কিন্তু সব কিছুই রাখা যায় যদি আমরা ঠিক মতো কৌশলটা জানি। ঠিক আছে? তো এই বিভিন্ন কারণের জন্য আজকে কিন্তু অপরাধটা এত বেড়েছে। তো প্রথমে আসি সাইবার অপরাধটা। সাইবার অপরাধ হলো এমন একটা অপরাধ যেখানে প্রযুক্তি ব্যবহার করে অপরাধটা হচ্ছে। প্রযুক্তি বলতে কি? ইন্টারনেট। এবং অপরাধের মাধ্যমে কি হচ্ছে? অপরাধের মাধ্যমে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে। এবার সাইবার অপরাধে আপনাকে কীভাবে ক্ষতিগ্রস্ত করছে? আপনাকে কি ফিজিক্যালি হার্ম করছে? না আপনি রাস্তা দিয়ে যাচ্ছে, আপনার থেকে গলা চেন স্ন্যাচিং করে নিয়ে গেল? না আপনি বাড়িতে একা রয়েছেন, সেই সময় 4-5টা ডাকাত এসে আপনার দরজা ভেঙে আপনার কাছ থেকে জিনিসপত্র লুটে নিয়ে গেল? না, সেটা করছে না। আপনাকে হার্ম করছে, আপনার মোবাইলটাকে ড্যামেজ করছে, আপনার মোবাইল ঢুকে ওখান থেকে টাকা সাইফন করছে। ঠিক আছে? এবং অপরাধ করার জন্য কিন্তু ওরাও মোবাইল ডিভাইস ইউজ করছে। দ্যাট ইজ কল্ড সাইবার অপরাধ। আচ্ছা, এবার সাইবার ক্রিমিনাল কারা? সাইবার ক্রিমিনাল কিন্তু যে কোনো বয়সের লোকেরাই হতে পারে, তাতে কোনো কিন্তু এজ ফ্যাক্টর নেই। একটা ক্লাস মানে 15-16 বছরের বাচ্চাও কিন্তু একটা সাইবার অপরাধী হতে পারে, কিন্তু কি তাদের এক্সপিরিয়েন্স, তাদের স্কিল, তাদের মানে প্র্যাকটিসের উপর তারা সাইবার ক্রিমিনাল হয়। ঠিক আছে? এবার বলে রাখি যে আমাদের ক্ষতিগ্রস্ত করছে কিভাবে? আমাদের ক্ষতিগ্রস্ত করছে দুভাবে করছে। যখন আজকে আমাদের ডেটা, যখন আমাদের মোবাইলে যখন ওরা যাচ্ছে বা মোবাইল যখন অ্যাক্সেস নিচ্ছে, সেই সময় ওরা কিন্তু আমাদের দুভাবে ক্ষতি করছে। একটা হচ্ছে আমাদের ডেটাটা নিচ্ছে, আর একটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিচ্ছে। মানে একটা অর্থ, একটা হচ্ছে ডেটা, আর একটা হচ্ছে আমাদের মান সম্মান। ডেটা মানে কি? ডেটা মানে হচ্ছে আমাদের ডিটেলস, এবং সেই ডিটেলসগুলো নিয়ে যখন কোনো জায়গায় যখন ওটা পাবলিশড হচ্ছে বা হচ্ছে, তখন আমাদের মান সম্মান নিয়ে একটা ছেলেখানি হচ্ছে। ঠিক আছে? আমি একের পর এক ঘটনাগুলো জানাচ্ছি। প্রথমে আসি একদম পুরো সিম্পল জায়গা থেকে আসি, ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইলে কী কী ধরনের ক্রাইম হয়ে থাকে? ঠিক আছে? যেটা বলার বিষয় যে ফেসবুক প্রোফাইল, ধরুন আপনার একটা প্রোফাইল রয়েছে। ঠিক আছে? এবার আজকে একটা রিসেন্ট ট্রেন্ড দেখা যাচ্ছে যে আমরা ডিজিটাল ক্রিয়েটার হিসেবে ইউজ করছি সবাইকে, ডিজিটাল ক্রিয়েটার। আজকে আমি অনেকবার দেখলাম সেখানে কি হচ্ছে না, আমি কিছু ইনফরমেশন পাবলিশ করলাম এবং সেই ইনফরমেশনগুলো সবাই দেখছে এবং তাতে সবাই আমাকে লাইক করছে, আমাকে ফলো আপ করছে, করছে, এবং ইনফরমেশনগুলো যথেষ্ট ভালো। কিন্তু আজকে যে আমি ইনফরমেশনগুলো শেয়ার করছি আদার দ্যান পার্সোনাল, এটা ঠিক আছে, কিন্তু যদি পার্সোনাল ইনফরমেশন শেয়ার করি সেটা কিন্তু আমাদের একটা ভয়ঙ্কর জায়গায় এসে দাঁড়ায়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলে কিন্তু একটা ব্যাপার আছে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে কি হচ্ছে, অপরাধীরা কি করছে, আপনাকে কিন্তু আপনার অ্যাক্টিভিটিগুলোকে কিন্তু রিড করছে। কীভাবে রিড করছে? ধরুন গতকাল ছিল রোববার, এবং অনেকে, আমি লেটসে কথা বলছি, অনেকে একটা নতুন বই বেরিয়েছে যে ওই একেন বাবু বেনারসের বিভীষিকা, কেউ দেখতে গেলেন, এবার নন্দনের ছবি আপলোড করেছেন, ক্লিক করে ছবি দিলেন, নিয়ে দিলেন। এটা তো একটা দিনের অ্যাক্টিভিটি। তারপরে আপনি সকালবেলা ধরুন স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, হঠাৎ স্কুলের সামনে আপনি একটা সেলফি দিলেনই দিলেন। তাহলে যে আপনাকে যদি টার্গেট করে, মানে মনে করবেন যে আপনাকে টার্গেট করবে, করবে, তারা কিন্তু আপনাকে সহজেই, আপনি যে পোস্টগুলো করছেন, আপনার অ্যাক্টিভিটিগুলো আপনাকে সাইকোলজিক্যালি কিন্তু রিড করছে। এটা মাথায় রাখবেন। ও কিন্তু আপনার পার্সোনাল শত্রু না, কিন্তু আপনারও ক্ষতি করবে, এবং ওরা এই প্রোফাইলগুলোই টার্গেট করে যেখান থেকে ইনফরমেশন সহজে অ্যাভেলেবেল পাওয়া যায়। ঠিক আছে? যেমন আপনার বাড়ির লোকের সঙ্গে আপনি সেলফি দিচ্ছেন, তাহলে ও জানতে পারছে আপনার বাড়ির লোকের মেম্বার কতজন। যদি কোনো অসুবিধা হয় সেই সময় আপনার বাড়ির লোক আপনাকে হেল্প করতে পারবে কিনা, আপনি কখন কোন জায়গায় কি পজিশনে থাকছেন সেটাও কিন্তু আপনি পোস্ট করছেন। কোনো একটা কমেন্টে একটা বন্ধু আপনাকে জানলে, এই তুই এখন কোথায় আছিস, না আমি এখন পাচ্ছি না, আমি খুব বিজি আছি এই সময়,
তাহলে অপরাধীরা কিন্তু জেনে গেল যে আপনি কিন্তু এই টাইমে বিজি থাকেন। তাহলে এই সমস্ত ডেটাগুলো কালেক্ট করার পরেও কী করলো, আপনার প্রোফাইল থেকে আপনার পিকচারটাকে ডাউনলোড করলো। কারণ আপনি তো ফেসবুক প্রোফাইলে আপনার যে প্রোফাইল পিকচার গাছ সেটা তো আপনি করে রাখেননি, ইজিলি ফটো ডাউনলোড করে নেওয়া হলো। এবার যে ডাউনলোড করা নেওয়া হলো সে তারপরে আপনি কী করলেন, ওখানে কী করলো একটা ফেক প্রোফাইল ক্রিয়েট করে দিল। এবারে শুরু হলো অপরাধ। অপরাধটা কীভাবে করছে? দুরকমভাবে অপরাধ করতে পারে। একরকমভাবে যেটা হচ্ছে যে আপনার যারা পরিচিত বন্ধু তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে। এবার যারা বন্ধু তারাও কী করছে, অজ্ঞতার কারণে ওই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং হঠাৎ করে মেসেজ করছে যে আমার একটু টাকা পয়সা দরকার আছে, একটু দিতে পারবি। টাকা পয়সাটা কিন্তু খুব বেশি না, 2000 টাকা করে চাইছি। ঠিক আছে, আপনি ভাববেন যে 2000 টাকা তো দিয়ে দিই, কোনো ব্যাপারই না, তো আপনি জিপে করে দিলেন বা ইউপিআই করে দিলেন। কিন্তু একটা মাথায় রাখবেন যে এই যদি 2000 টাকা যদি সারাদিনে 50টা লোকের কাছ থেকেও নেয়, তাহলে আমরা কিন্তু 10,000 মানে এই প্রায় 1 লাখ টাকার মতন হয়ে যাচ্ছে যদি 50টা লোককেও টার্গেট করে। তাহলে এখানে দেখবেন ছোটো ছোটো অ্যামাউন্ট, কিন্তু যদি আপনি যোগ করেন তাহলে কিন্তু একটা বিরাট অ্যামাউন্ট দাঁড়াচ্ছে ওটা, এবং এখানেই সাইবার ক্রাইমটা হচ্ছে। ঠিক আছে, তো টাকা দিয়ে দিলেন, তারপরে আপনি ফোন করে বা ভেরিফাই করলেন, হঠাৎ করে আপনার কি হলো, যাইতে এবার দেখি তো ভালো আছে কিনা, বাড়ির লোকের অসুবিধার কথা বলছিল, তো আপনি 2 দিন পরে ফোন করলেন, আরে আমি টাকাটা পাইছিলাম, পেয়েছিলিস? বলে না তো, আমি টাকা পাইনি। আরে তুই তো আমাকে মেসেজ করলি? বলে না, আমি কোনো মেসেজ করিনি তো। তখন আপনি বললেন কি আরে একবার চেক করতে এটা ফেক প্রোফাইল কিনা, তখন চেক করে দিল দিস ইজ ফেক প্রোফাইল। তখনই নজরে উঠলেন আপনার সময়, তখন ফেক প্রোফাইলের উপরে রিপোর্ট করলেন। এটা তো একটা রকমের ক্রাইম। আরেক রকমের ক্রাইম কি হতে পারে, যে আপনার তো ছবিগুলো সব ডাউনলোড করে নিয়েছে, যেহেতু আপনি ডিজিটাল ক্রিয়েটার, আপনার এত ফলোয়ার সব কিছু। এবার এই ছবিগুলো কি করছে, অ্যাবিউজিভ ভাবে একটা ফেক প্রোফাইল ক্রিয়েট করে অ্যাবিউজিভ ভাবে পোস্টিং করা শুরু করে দিল, এবং যে পোস্টিং করা শুরু করে আপনাকে ব্ল্যাকমেলিং করা শুরু করে দিল যে তোমাকে আরো কিছু পেমেন্ট করতে হবে, নইলে আমি কিন্তু এটা ভাইরাল করে দেবো। তো সেই জায়গাটা সমস্যা আছে। তো এটা গেল ফেসবুক রিলেটেড। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও দেখুন কেমনভাবে বোকা মানায় বা অজ্ঞতার কারণে, এবং আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিরাই আমি কিন্তু বেশি মানে সাফারার। ঠিক আছে, কীভাবে হয় দেখুন, একজন মাঝবয়সী মহিলা অ্যামাজনে একটা প্রোডাক্ট ডেলিভারি করেছে। ওই ভিকটিম জাস্ট হয়তো কয়েক মাস হচ্ছে স্মার্টফোন ব্যবহার করা শুরু করেছে। তো অ্যামাজনে ভালো প্রথম খুব ইন্টারেস্ট পাচ্ছি অ্যামাজনে আমি একটা প্রোডাক্ট ডেলিভারি করছি। হঠাৎ করে ওনার কাছে একটা ফোন আসলো, ফোন এসে বললো যে আমি অ্যামাজন থেকে বলছিলাম, তো আমাদের ছেলেরা আপনার অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, তো অ্যাড্রেস খুঁজে পাচ্ছে, তো আপনাকে আমি একটা SMS পাঠাচ্ছি, আপনি জাস্ট ওই SMS এ ওদের নাম্বারটা লেখা আছে, আপনি জাস্ট কপি করে ওখানে একটা কল করুন। এবারে মাঝবয়সী মহিলা তো বলে হ্যাঁ তাই তো, আমি একটা অর্ডার দিয়েছিলাম, 3 দিন হয়ে গেলো, 4 দিন হয়ে গেলো, আমি কোনো এই প্রোডাক্ট এখনো পাইনি। এবার উনি দেখলেনও না অ্যামাজনে যে প্রোডাক্টটা ওটা কতদিনে ডেলিভারি করবে, এটা উনি চেক করলেন না। তো ফোনটা আসলে ওটাতে বিশ্বাস করে গেল। এবার কোথায় ঘটে হয়েছে শুনুন, এই যে SMS-টা পাঠালো, SMS-টা কিন্তু নর্মাল SMS ছিল না, এখানে কি ছিল, *21* একটা নতুন নাম্বার। এবার *21 কি এটা আমি সবাই জানি না। এটা এমনই, এটা আপনি নেটে সার্চ করে পেয়ে যাবেন। এটা কি হয়, এটা এমনই একটা পদ্ধতি যেখানে আপনি যদি *21 দিয়ে আপনি এখানে কোনো নাম্বার দিয়ে ডায়াল করেন, তাহলে আপনার নাম্বারটাই নতুন নাম্বারে ফরওয়ার্ডিং হয়ে যাবে। দিস ইজ আ ফরওয়ার্ডিং ফেসিলিটি। ঠিক আছে, তাহলে আমার নাম্বারটা তো ফরওয়ার্ড হয়ে গেল, এতে আমার কি অসুবিধা হবে? অসুবিধাটা হবে এখানে হবে কি করে, আপনার যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকে, এখানে কম্প্রোমাইজড হবে। কিভাবে? 2-স্টেপ ফ্যাক্টর বলে একটা বস্তু আছে, 2-স্টেপ ফ্যাক্টর। আমার কলিগই বলবে, ওটা যখন সিকিউরিটি মেজারমেন্ট বলবে ওখানে সব এক্সপ্লেন করে দেবে। যেখানে কি হচ্ছে, আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সব কিছু দেখবেন, কিন্তু পরবর্তীকালে ওই 2-স্টেপ ফ্যাক্টরটা কিন্তু আপনাকে বাঁচাবে। কারণ আমরা কি হয়, পাসওয়ার্ড কি হয়, আমরা খুব ইজি রাখি, যেমন আমাদের ডেট অফ বার্থ থাকে, আমাদের ফোন নাম্বার অনেক সময় ইউজ করে থাকি, বা কিছু একটা ভালো লাগে ফ্রেজ সেখানেও, বা কারো ভালো নাম, সেগুলো কিন্তু আমরা পাসওয়ার্ড হিসেবে রাখি, কিন্তু কখনো এগুলো রাখা উচিত না, কারণ দিস ইজ এ কমন পাসওয়ার্ড। আর যে কিছু টেকনিক আছে, সেই টেকনিকের মাধ্যমে কিন্তু এই পাসওয়ার্ডগুলো কিন্তু ইজিলি ব্রেক করা যায়। ঠিক আছে, সুতরাং এই ব্রেকটা কিন্তু বিশাল কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে এই যে 2-স্টেপ ফ্যাক্টরটা, এটা হলো সিঙ্গেল লেয়ার প্রোটেকশন। এটা যদি কেউ মেনটেন করে, তাহলে এই যে পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকছি, তারপরে 2 লেয়ার প্রোটেকশন, এই 2 লেয়ারের জন্য আমার একটা ফোন নাম্বার ওখানে দিয়ে রেজিস্টার করা থাকবে, এবং যতক্ষণ না ওটা ওটিপি দিয়ে ভ্যালিডেট হবে ততক্ষণ আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবো না। তার মানে এই 2 লেয়ারের জন্য কিন্তু একই ওটিপিটা নিতে পারবে না।
ঠিক আছে? তাহলে এখানে দেখুন কি হলো, এখানে যে ভিকটিম ছিল সে ভিকটিমের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছিল এবং সেখানে 2 স্টেপ ফ্যাক্টরটা অ্যাক্টিভেট ছিল না। এবার অপরাধীরা কি করলো, হোয়াটসঅ্যাপের সার্ভারে কল করলো। এবার আমরা জানি যে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে গেলে একটা ওটিপি লাগে। ওটিপিটা আমরা দুভাবে নিতে পারি, একটা SMS এর মাধ্যমে নিতে পারি, আর একটা হোয়াটসঅ্যাপ সার্ভারে কল করে আমরা ওই ওটিপিটাকে থ্রু নাম্বারের মাধ্যমে নিতে পারি, কলিংয়ের মাধ্যমে নিতে পারি। এবারে ওরা কি করলো, হোয়াটসঅ্যাপ সার্ভারকে কল করলো, কল করে ভিকটিমের নাম্বারে ফোন আসলো, নাম্বারটা কল ফরওয়ার্ডিং হয়ে 21 যে নতুন নাম্বারটা আছে যেটা *21 দিয়ে আমি করলাম সেই নাম্বারে ফরওয়ার্ডিং হয়ে গেল এবং সেখান থেকে আমি ওটিপিটা পেয়ে ভিকটিমের হোয়াটসঅ্যাপটা নিয়ে নিলাম ফোন করে। ঠিক আছে? এরপরে শুরু হলো অপরাধ, সেই একই রকম মোডাস অপারেন্ডি, আমি অসুবিধায় আছি বা আছি বা আমার এই সমস্যা হচ্ছে, কিছু টাকা পাঠাও, এই পাঠাও, এই পাঠাও। তো একটাই উদ্দেশ্য কি, আপনাকে ফাইন্যান্সিয়ালি ক্ষতিগ্রস্ত করবে বা আপনাকে মান সম্মানে ক্ষতিগ্রস্ত করবে। অপরাধীরা এটাই চায়, আর কিছুই না। তো এই ধরনের ক্রাইমগুলো কিন্তু পার্সোনালি খুব কম। ঠিক আছে? এটা তো গেল এক টাইপ অফ ক্রাইম। সেকেন্ড টাইপ অফ ক্রাইম যেটা খুব আজকাল এখন খুব চলছে এবং খুব বেশি হচ্ছে, যেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। ঠিক আছে? ডিজিটাল অ্যারেস্টের স্ক্যাম সবাই শুনেছেন, যেখানে কি হচ্ছে, একজন ভিকটিমকে ট্রাই থেকে ফোন করলো, ফোন করে বললো যে আপনার নামে একটা সিম নেওয়া হয়েছে এবং এই সিমটাতে অনেক আপনি যে নিয়েছেন সেটা অসৎ উপায় নিয়েছেন এবং এটা দিয়ে অনেক কিছু ক্রাইম করা হয়েছে এবং এই ক্রাইমের জন্য আপনাকে আমাদের IPS অফিসার আপনাকে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করবে, আপনি কিন্তু কলটা শুনবেন। এবং সেই হোয়াটসঅ্যাপ ভিডিও কল করলো এবং করে ঠিক এরকম একটা চেয়ারে একটা IPS এর ড্রেস পরে একজন IPS অফিসার বসে রয়েছেন এবং কথাবার্তা ঠিক পুলিশের মতো, এবং পাশে নাটকীয়ভাবে একটা পুলিশ স্টেশন সাজানো হয়েছে এবং সেখানে কিছু পুলিশ দেখা যাচ্ছে যে একুশজনের সঙ্গে যেভাবে পুলিশ স্টেশন হয় সেভাবে অ্যাটিটিউড করছে বা এরকম একটা অ্যাক্টিভিটি তৈরি করেছে, এরকম একটা তৈরি করেছে। এবার যে ভিকটিম সে তো ভয় পেয়ে গেল, সত্যি তো এটা পুলিশ, এবং ও কি করলো সেই ব্যাপারে এত ভয় পেয়ে গেল ও কারোর সঙ্গে ডিসক্লোজ করতে পারলো না এবং ওকে বোঝানো হলো, বলা হলো যে আপনি যদি কারোর সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেন তাহলে কিন্তু আপনার বিপদ আরও বাড়বে। এবার ও বললো যে আপনার যে টাকাগুলো আপনি মানে অসৎ উপায় করেছেন তার ডিটেলসগুলো দিন। এবার ও তো ভাবাচাকা খেয়ে সমস্ত ফিক্সড ডিপোজিট, ব্যাংকে কত ব্যালেন্স, কত স্টোর করা আছে, কত গয়না আছে, সমস্ত ডিটেলস দিয়ে দিল। এবার বললো যে আপনাকে 1 by 1 লিকুইডেট করতে হবে এবং আপনাদেরকে আমি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবো, সেই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে হবে যাতে আমরা দেখবো যে এটা বৈধতা আছে কিনা, এবং RBI গাইডলাইন্স অনুসারে আপনি এই টাকাটা আবার বৈধতা হওয়ার পর এটা আপনি ফেরতও পেয়ে যাবেন, মানে এতটা অ্যাসিওর করলো। ঠিক আছে? তাহলে এবার কি করলো, ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী স্টেপ বাই স্টেপ ও টাকাটা দিতে থাকলো এবং টাকাটার পরিমাণ কম না, কিন্তু টাকাটার পরিমাণ হাজার না, লাখ না, কোটি টাকা। 3.5 কোটি টাকাও দিয়ে দিচ্ছে একজন ডাক্তার, 3.5 কোটি টাকাও দিয়ে দিচ্ছে একজন ব্যবসায়ী, 2.5 কোটি টাকা দিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো এই ধরনের সমাজের প্রোফাইল, তারা কিন্তু মিডল ক্লাস ফ্যামিলির সব লোক, তারা কিন্তু এই টাকাগুলো সব দিয়ে দিচ্ছে এবং তাদের সঞ্চিত অর্থ নিয়ে টাকাগুলো দিয়ে দিচ্ছে। যখন দেয়ালে পিঠ থেকে যাচ্ছে যে অর্থ দেওয়ার জায়গা নেই, তখন আলোচনা করছে আমার সঙ্গে এরকম একটা হলো, কি করা যায় বলতো, বলে তুই তো সব কিছু হারিয়ে ফেলেছিস, এখন আর বলে লাভ কি আছে। এবং সত্যি কথা বলতে গেলে কি, ধরুন জানুয়ারি মাসে যদি ঘটনাটা হয়, এপ্রিল অব্দি চললো ঘটনা, মানে 3 মাস ধরে ঘটনাটা চললো, তারপর যদি মে মাসে এসে পুলিশকে জানায় যে আমার সঙ্গে এরকম একটা ঘটনা হয়েছে, এখানে আমি কোটি টাকা লস করেছি, কোটি টাকা আমার ফ্রড হয়েছে, সেখানে পুলিশের অ্যাকশন নেওয়ার জায়গাটা খুব ছোট, রিকভারি করার জায়গাটা খুব ছোট। কারণ কি, এই যে টাকাগুলো দিয়ে দিচ্ছে, এই টাকাগুলো দিয়ে যে অ্যাকাউন্টগুলোতে আছে দ্যাট ইজ অল অফ কারেন্ট অ্যাকাউন্ট, আর আমরা জানি যে কারেন্ট অ্যাকাউন্টে একদিন প্রচুর ট্রানজাকশন হয় এবং আজকে ডিজিটাইজেশনের যুগ, একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হওয়া কিন্তু কোনো ফ্যাক্টরি না। তাহলে যে লেয়ার থেকে একটা লেয়ার থেকে একটা লেয়ার, মানে একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট টাকাগুলো যদি বেরিয়ে যায়, তাহলে 4-3 মাস পরে আমি ওনাকে কি রিকভারি দেখাবো? ওনার পুলিশের কাছে যখনই আসে তখন ওনার টেন্ডেন্সি থাকে যে পুলিশ যেভাবে হোক আমাকে কিছু রিকভারি করে দিক, কিন্তু মানে কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম যেটা আমরা বলি লয়ের ভাষায়, সেটা যদি বেরিয়ে যায় সেক্ষেত্রে তো কিছু হবে না। হ্যাঁ, পুলিশ অবশ্যই অ্যারেস্ট করে এভিডেন্স কালেক্ট করবে, যারা করেছে তাদেরকে অ্যারেস্ট অবশ্যই করছে পুলিশ,
এবং তার জন্য বাইরের স্টেটেও যাচ্ছে, অ্যারেস্ট করছে, নিয়ে এসে কোর্টে প্রডিউস করছে, ওদের জেল হচ্ছে, ট্রায়াল হচ্ছে, সব কিছু হচ্ছে। কিন্তু আলটিমেটলি যে ওনার যে উদ্দেশ্যটা সেটা কিন্তু পারপাস হচ্ছে না। আজকে সাইবার ক্রাইমের অ্যাওয়ারনেসের এই একটাই উদ্দেশ্য যে মানুষ যখনই মুহূর্তের মধ্যে বিপদে পড়ছে সেই জন্য অ্যাওয়ার্ড থাকে, সেই জন্য আরও 5টা লোককে যেন অ্যাওয়ার্ড করতে। এই যে আপনারা আজকে এই যে হলে বসে এটা শুনছেন, আমি যেগুলো বলছি এগুলো কিন্তু সব লাইভ এক্সাম্পল, গল্প কিচ্ছু নেই, সব লাইভ এক্সাম্পল। এই যে 15 বছরের অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোট্ট করে। অনেক কিছু বলার আছে কিন্তু এই কম সময়ের মধ্যে বেশি অত বলার জায়গা নেই, যেটুকু আমি বলতে পারবো। তো এগুলো কিন্তু আপনার বাড়ির লোকের সঙ্গে কিন্তু শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। কারণ আমরা তো চাকরি জীবনের ক্ষেত্রে অনেক কিছু জানি বা ঘটনা ঘটছে সেগুলো আমরা কাউকে বল, কিন্তু আমাদের বাড়ির লোকেরা কিন্তু অনেক কিছু জানি না, সেগুলো কিন্তু আমাদের জানাতে হবে। এবং এমন একটা ওনারা স্টেজে থাকে সেই সময় মনে হয় যে আমরা দৌড়ে গিয়ে ওখানে গিয়ে হেল্প করি, সেই জায়গাটুকু কিন্তু আমাদের থাকে না। কারণ আমরা কোন সময় কোন জায়গাটায় গিয়ে কাজ করবো বা কোন ফিল্ডে থাকবো সেটা আমরাও জানি না। সুতরাং আপনারা যদি অ্যাওয়ার করে যান মিনিমাম প্রিভেনশনটুকু নিতে পারবেন। আর সাইবার ক্রাইম এমনই একটা জায়গায় রয়েছে যেখানে আপনি চাইলে ইমিডিয়েট ওটাকে বন্ধ করে দিতে পারেন। রুটটা হলো ওইখানে। এই যে আজকে ধরুন অ্যামাজন থেকে কল করলো, আমি যে কোনো এক্সাম্পল দিলাম, অ্যামাজন থেকে কল করলো বা এই যে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে করলো, কেউ যদি একটু শার্প মাইন্ডেড থাকে সে বললে ঠিক আছে আপনি কল করেছেন তো আমি দেখছি। পুলিশ কখনো ডিজিটাল অ্যারেস্ট করতে পারে না, ঠিক আছে, এটা হলো মাথায় রাখবে। পুলিশ কখনো ডিজিটাল অ্যারেস্ট করতে পারে না, বা অ্যামাজন বা যারা প্রকৃত কোম্পানি তারা এইভাবে ঠকাতে পারে না। তাহলে যখনই আমার একটু ডাউট মনে হবে, সাসপিশিয়াস মনে হবে, জাস্ট স্টপ, থিঙ্ক, দেন অ্যাক্ট। এইটুকু মাথায় রাখতে হবে যে হঠকারিতা ভয় পেয়ে আমি কোনো ভুল করব না। কারণ প্রথমে জানতে হবে যে আমি কোনো অন্যায় করব। আমি যদি নিজে ঠিক থাকি তাহলে তো আমার তো কোনো ভয়ের কারণ নেই। হ্যাঁ, হতে পারে কোনো একটা সমস্যার ফোন আসতে পারে বা হতে পারে, তাতে ওয়ারিড হওয়ার কিছু নেই। তার জন্য একটু সময় নিন। যদি নিজের বুদ্ধি না হয়, আপনি আপনার বন্ধু, ফ্রেন্ডস, প্রতিবেশী যারা ওয়েল নোন আছে তাদের সঙ্গে আলোচনা করুন, যারা এগুলো জানে এবং যারা এগুলো আপনাকে সঠিক উপদেশ দিতে পারবে। কারণ একটা স্টেপ যদি ভুল করেন তাহলে আপনার প্রচুর টাকা বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে। কারণ এটা ডিজিটালের যুগ, এখানে যদি একবার বেরিয়ে যায়, স্লিপ হয়ে যায়, তাহলে আপনাকে ওটা ফেরত আনাটা বিশাল কঠিন ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে সেক্স এক্সটর্শন। আমি ছোটো ছোটো করে বলে দিচ্ছি। সেখানে কি হয় আপনাদের, সেখানে ওই একই জিনিস, একটা হোয়াটসঅ্যাপ ভিডিও কল আসছে, হোয়াটসঅ্যাপ ভিডিও কল আসলো হঠাৎ করে, এবং সেখানে যখন আমি ওটা রিসিভ করলাম সেখান থেকে একটা দেখা যাচ্ছে যে নিউডিটি একটা ভিডিও কল চলছে, এবং সেই ভিডিও কলটা তো আমি দেখছি, কিন্তু দেখলে আমার কি ক্ষতি হবে? ক্ষতি হবে এখানেই, যেখানে ও দেখছে সেখানে অপর সাইডে অপরাধীরা কী করছে, ওটাকে রেকর্ড করছে, স্ক্রিন কাস্ট করছে। এবং স্ক্রিন কাস্ট করে কী করলো, আপনার একটা ইউটিউবে ভাইরাল করেনি, কিন্তু ইউটিউবে ভাইরাল হয়েছে এরকম একটা ভিডিও বানিয়ে দিল। কারণ আজকে ফটোশপে এআই করে সব কিছুই করা যেতে পারে। সুতরাং আজকে এআই এর যুগ, আজকে খুব সাবধানে থাকবেন। আজকে যদি আমার ভয়েস মডুলেশন, এই যে আমি যে বলছি, বা যে কোনো মাধ্যমে, মানে একটা এআই এর মাধ্যমে যে কোনো ভয়েস, লোকের ভয়েস তার সঙ্গে কমিউনিকেট করা যায় বা অ্যাড করা যায়, করা যায়। সুতরাং ভয়েসে যদি দেখবেন যে কোনো সময় আপনার কোনো ফোন আসে, আসে, সেগুলোকে কখনোই রিয়াল করবেন না, রিয়েল ভাববেন না। সবসময় উপস্থিত বুদ্ধি দিয়ে উপস্থিত করে হয়। হ্যাঁ, হতে পারে আপনাকে হয়তো কমিউনিকেট করতেই পারি, সেটা রিয়েলও হতে পারে, কিন্তু আমি সময় নেব যে ঠিক আছে আপনি আমাকে ফোন করলেন, আমি আপনাকে কল ব্যাক করছি, ডেফিনেটলি কল ব্যাক করবো, কিন্তু তার সঙ্গে তার আগে আমি কলটা ভেরিফাই করে নেব। কারণ আজকে ম্যাক্সিমাম ফ্রড। আজকে আপনি ফেসবুকে যদি ফেসবুকটা খোলেন, এত অ্যাড আসে, এত কিছু আসে, তাই সেখানে যদি আমি কোনো কিছু একটা ক্লিক করি, তাহলে কোনটাতে ক্লিক করলে কোনটাতে ঢুকে যাবো আমি নিজেও জানি না। কারণ এইভাবেই ওদের প্ল্যাটফর্মগুলো তৈরি হয়ে যাচ্ছে। এবং তার জন্য আর একটা জিনিস বলে রাখি, এই যে আমরা ফ্রি সার্ভিস পাচ্ছি না, এটা কিন্তু ফ্রি না, ওরা আমাদের ডেটাগুলো নিচ্ছে। আজকে একটা কথা ভাবুন, এই যে গুগল, এই যে অ্যান্ড্রয়েড ফোন, এই অ্যান্ড্রয়েড ফোনে তো আমরা আমাদের সব রেজিস্টার করলাম, এবার এর মধ্যে আমাদের সব ডেটা রয়েছে। এবার এই ডেটাটা কে মেনটেন করছে? গুগল। কারণ এখানে একটা ইমেল আইডি দিয়ে আমরা রেজিস্টার করে আছি, এবং সেই ইমেলটা কোথায় হচ্ছে? গুগলের সার্ভারে ডেটা হচ্ছে। তাহলে এই যে গুগল আমাদের ফ্রি সার্ভিস দিচ্ছে, তার জন্য ওরা বিজনেস করছে এবং কোটি কোটি টাকা ইনকাম করছে। তাহলে কোনো কিছু ফ্রি না। ওরা যেমন আমাদের ফ্রি সার্ভিস দিচ্ছে, তেমনি আমাদের থেকে ডেটা নিচ্ছে। এই যে গুগল সার্চ ইঞ্জিন,
গুগলের জনপ্রিয়তা কেন বাড়লো? গুগলের সার্চ ইঞ্জিনের জন্যই তো। আজকে আমরা আজকে তো এআই এসছে, কিন্তু 4-5 বছর আগে তো এআই ছিল না, সেখানে তো মেশিন লার্নিং ছিল না। তো এই যে আমরা গুগল সার্চ করে গুগল থেকে আমরা ডেটাগুলো পাচ্ছি, গুগল কোথা থেকে জিনিসগুলো নিচ্ছি? এই ডেটাগুলো কালেকশন করে তো করছে, ঠিক আছে? সুতরাং দেখুন, আমাদের কিছু ট্রাস্ট করতেই হবে, কারণ ট্রাস্ট না, আজ যদি এই অ্যান্ড্রয়েড ফোনটা বন্ধ হয়ে যায়, আজ যদি আপনি ধরুন অ্যাপেল ফোনটাও যদি বন্ধ হয়ে যায়, বা আপনার মটোরোলা ফোনটা মানে ব্ল্যাকবেরি ফোনটাও যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমি কমিউনিকেট করবো কী করে? সার্ভিস প্রোভাইডারের উপর আপনাকে ট্রাস্ট করতেই হবে। আর সার্ভিস প্রোভাইডার কখনোই চায় না আমার কাস্টমারের ক্ষতি হোক, তাহলে ও বিশ্বজুড়ে এত কোটি কোটি টাকার ব্যবসা করতে পারতো না। ওরা সবসময় সিকিউরিটি মেজারমেন্ট দিচ্ছে এবং করছে, কিন্তু আমরা ভুলবশত ওগুলোকে শিখছি না বা ওগুলোকে জানতে চেষ্টা করছি না, এবং আমাদের ক্ষতিটা করছে। ওরা কিন্তু ওদের অ্যাপগুলো কিন্তু যথেষ্টভাবে সুরক্ষিত করার জন্য রেখেছে। এবং দেখবেন আজকে যখন আপনার জিমেল আইডি খোলেন বা খোলেন, যে টু স্টেপ ফ্যাক্টরটা থাকে অন্য একটা ডিভাইস থেকে, আপনাকে একটা প্রম্পট দেবেইও। তাহলে কত টাকা আপনাকে সিকিউর রাখছে? আপনার ডিভাইসটা যদি হারিয়ে যায়, ফাইন্ড মাই ডিভাইস বলে অ্যান্ড্রয়েড ম্যানেজার আছে, সেখান থেকে আপনি ইমিডিয়েট লগ ইন করলে আপনার ডিভাইসটা কোথায় রয়েছে সেটা আপনি নিজেও জেনে নিতে পারবেন, ঠিক আছে? তো এই ধরনের টেকনোলজিগুলো কিন্তু আমাদের পরিষেবা দিচ্ছে, কিন্তু আমরা ওটা জানতে পারছি না, বা জানতে পারছি না, জানতে চাইছি না। আমাদের কিন্তু যথেষ্ট মানে নলেজ আছে বা আছে, সেগুলো আমাদের জানতে হবে। এবং এগুলোকে হেক্টিক মনে করলে, যদি হেক্টিক মনে করি, আজকে ধরুন আমি আজকে স্মার্টফোন চলছে, অ্যাপেলের ফোন চলছে 16। আজকে যদি আমার একটু ক্ষমতা থাকে আমি একটা অ্যাপেল ফোন কিনলাম, কিন্তু আমি কোনদিন অ্যাপেল ফোন ব্যবহার করিনি, কিন্তু আমার ইচ্ছা আছে আমি অ্যাপেল ফোন ব্যবহার করবোই। তাহলে আমার যখন ইচ্ছাটা আছে অ্যাপেল ফোন ব্যবহার করবো, কিন্তু আমার এই ইচ্ছাটা থাকতে হবে যে আমাকে এই টেকনোলজিগুলো, মানে বেসিক জিনিসগুলো আমাকে সব জানতে হবে না, বেসিক জিনিসগুলো যেগুলো আমাকে সিকিউর রাখবে, সেই জিনিসগুলো যেন আমি শিখি এবং সেই জিনিসগুলো যেন আমি করি, ঠিক আছে? আচ্ছা, আর যেটা হয়, কিছু গুগল প্লে স্টোরে কিছু অ্যাপ থাকে, লোন অ্যাপ্লিকেশন বলা হয়, মানে ইনস্ট্যান্ট লোন নেওয়ার জন্য। সেগুলো কিন্তু খুব ভয়ঙ্কর। কীভাবে ভয়ঙ্কর? আজকে আমরা যে অ্যাপগুলো ব্যবহার করছি সেগুলো অথেন্টিকেট, ঠিক আছে, কিন্তু কিছু কিছু অ্যাপ আছে যেগুলো খুব ম্যালিসিয়াস অ্যাপ। যখনই আমরা ওই অ্যাপগুলো ইনস্টল করি আমাদের ডিভাইসে, ওরা কী করে আমাদের ডিভাইস থেকে ডেটাগুলো নিয়ে নেয়। এবার আমরা তো লোনের জন্য কিছু একটা টাকা, ছোট অ্যামাউন্টের টাকা আমরা নিয়ে ওগুলো পে করে দিলাম, কিন্তু প্রবলেমটা হয় ওরা আবার বলে যে রিপেমেন্ট করুন, কারণ ওটা যদি রিপেমেন্ট না করেন তাহলে আমরা কিন্তু আপনার বাড়িতে এসে সমস্যা ক্রিয়েট করবো। তাহলে এইভাবেই সমস্যা তৈরি করে। এবং যখনই আমি ওদেরকে ইগনোর করবো তখন ওরা কী করবো, এই যে কন্ট্যাক্ট লিস্টে আমাদের নামগুলো নিয়ে নিল, তখন কী করবো, একটা এডিটিং করে একটা সিবিআই একটা লোগো দেখিয়ে বা একটা ছবি লাগিয়ে, কোনো সিবিআই সাইন করে একটা ছবি দেখিয়ে আমার নাম ওখানে ফটোশপে এডিট করে বলে দিল আপনার নামে কেস আছে, আপনি অ্যারেস্ট হবেন। এইসব কাগজগুলো আমাকে মেল করতে থাকলো, বা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে থাকলো, বা আমার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে থাকলো। এই বদমাশিগুলো করে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, এই কিছুক্ষণ আগে আমি বাড়ি থেকে আসবো, হঠাৎ করে একজনের ফোন পেলাম। ফোন পেয়ে বললাম যে স্যার আপনার নম্বরটা আমি এখান থেকে পেলাম। বলে হ্যাঁ কী হয়েছে বলুন। বলছে আমি না ওই ঘুরতে যাব বলে একটা সাইট খুঁজছিলাম যে হোটেল বুকিং করুন, ঠিক আছে, এবং ওই হোটেল বুকিং করতে গিয়ে আমি একটা সাইট পেলাম, সেই সাইটে একটা ফোন নাম্বার পেলাম। সেই ফোনে যখন কল করলাম তখন ওরা বলে যে হ্যাঁ আমাদের এই হোটেল বুকিং ব্যবহার আছে, তো আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, তো আপনি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিন, আর তারপরে আমরা বুকিং করে দিচ্ছি। তো স্যার আমি অন গুড ট্রাস্ট স্যার আমি 45,000 টাকা পাঠিয়ে দিলাম, কিন্তু তারপরে দেখলাম যে ওই টাকাটা আর মানে যখন হোটেলে যান যে ফোন করলাম, হোটেলে রুমও বুক হয়নি, আর টাকাটাও বলেছি ওদের কাছে যায়নি। তখন আমি জিজ্ঞাসা করলাম যে টাকাটা আপনি কবে পে করেছেন? বলে 20 এপ্রিল পে করেছি। বলে তাহলে এতদিন তাহলে আপনি কী করছিলেন? বলে স্যার আমাকে খালি হোয়াটসঅ্যাপে মেসেজ করছিল যে একটু টেকনিক্যাল সমস্যা চলছে, এই চলছে, তো এই জন্য একটু সময় লাগছে, এই যাচ্ছে স্যার আমি বুঝতে পারিনি। তাহলে দেখুন আজকে 20 এপ্রিল উনি টাকা দিয়েছেন, আজকে কত তারিখ হচ্ছে? 19 তারিখ, অলমোস্ট 1 মাস। তো এই যে 1 মাস হয়ে গেল, 45,000 টাকা, 45,000 টাকা একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা কতক্ষণ লাগে? তো যাই হোক, এই ভুলবশতগুলোর জন্য কিন্তু সমস্যা হচ্ছে, ঠিক আছে? তো একটা ওয়েবসাইট, আজকে যখন গুগল সার্চ ইঞ্জিনে আপনারা কোনো ডেটা সার্চ করছেন
বা চ্যাট জিপিটিতে আপনারা কোনো ডেটা সার্চ করছেন বা যে কোনো ইনফরমেশন সার্চ করছেন, সেটা আপনাদের এডুকেশনাল পারপাসে হোক বা দৈনন্দিন পারপাসে হোক বা অফিসিয়াল পারপাসে হোক, ইনফরমেশনটা কিন্তু ভেরিফাই করা খুব দরকার আছে। কারণ আজকে যে অথেন্টিক জায়গাটা রয়েছে, সেই অথেন্টিক বলে কিন্তু অনেক কিছু ফেক হতে পারে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আজকে ধরুন আমাদের কাছে একটা মেল আসলো, আমার জিমেল আইডি আছে, সেখানে আমার কাছে একটা মেল আসলো এবং সেই মেল থেকে আমাকে বললো, আমার আইসিআইসিআই ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা এসবিআইতে অ্যাকাউন্ট আছে, এসবিআই থেকে আমাকে একটা মেল আসলো, বললো যে আপনার অ্যাকাউন্টটা আপডেট করতে হবে এবং তার জন্য আপনাকে একটা ইনফরমেশন লিঙ্ক পাঠানো হয়েছে, সেখানে আপনি ক্লিক করে আপনার এই অ্যাকাউন্ট মানে আপনার এই টাকাটা ফিক্সড ডিপোজিট করা আছে, আপনাকে ওটা রিনিউ করার জন্য আসতে হবে। একদম পুরো সত্যি ইনফরমেশন কিন্তু, যে আমার নামে কিন্তু 2 লাখ টাকা একটা এফডি করা আছে এবং সেটা আমার এই ডেটে ম্যাচুরিটি হবে এবং সেটা ম্যাচুরিটি হওয়ার জন্য আপনাকে আসতে হবে না, আপনি অনলাইনে একটা ফর্ম দিচ্ছি, সেটাকে ফিল আপ করে জমা করে দিন, আমরা করিয়ে দিব, হয়ে গেল। এবার যেই আমি ওই এফডিটা লিঙ্কটা ক্লিক করলাম, একটা লুক অ্যালাইক এসবিআই ওয়েবসাইট খুলে গেল। এবার আমাদের ভুল হলো কোথা থেকে? ভুল হয়েছে দুটো থেকে। কোথাও ভুল হয়েছে, প্রথম কথা হলো ইমেল থেকে যে মেলটা এসছে আমাদের কাছে, যে ইমেল আইডি থেকে মেলটা এসছে, সেটার আমি হেডারটা চেক করলাম না। হেডার কোনটা? হেডারটা হলো যে র মেসেজটা থাকে, যে কোন ডোমেন থেকে ওটা ইমেলটা এসছে। আর যদি এসবিআই থেকে মেল আসে, সেটার ডোমেনটা কি হবে? sbi.co.in। কিন্তু এই মেলটা এসছে কোথা থেকে? sbi.com থেকে। বুঝতে পারলাম কোথাও ভুল হলো। আচ্ছা, আরেকটা ভুল কি হচ্ছে, লিগাল। ধরুন কিছু কিছু লুক অ্যালাইক ইমেল আইডিও ক্রিয়েট করা যায়। যেমন ধরুন, আর যদি আমি কোনো সংস্থার লিগাল মানে কি, যারা কোর্ট প্রসিডিউর বা ল এনফোর্সমেন্ট ব্যাপারটা দেখে, ঠিক আছে, কোনো অর্গানাইজেশনের যদি লিগাল ব্যাপারটা দেখি, সেখানে লিগালের যে ইমেল আইডিটা থাকে, সেখানে LEGAL করা থাকে, আর ইমেল আইডি সাধারণত কি থাকে? ছোট হাতের। এবারে এই লিগালের বদলে যদি ক্যাপিটাল আই করা থাকে, সেটাকে আমরা চিনতে পারবো। এবং দিস ইজ এ লুক অ্যালাইক ইমেল আইডি, ছোট ও ছোট জিরো, ঠিক আছে, যেটুকু লুক অ্যালাইক, যেগুলোকে আমি ধরতে পারবো না সহজে, এবং এই জিনিসগুলো করা থাকে, ঠিক আছে। এবং এই জিনিসগুলো যখনই আমাদের কাছ থেকে আসে, আমরা কিন্তু জাস্ট নামটা পড়ি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এবং সেখানে কিন্তু আর কিছু পড়ি না। এবং এই লুক অ্যালাইক বলুন বা এই ফেক ডোমেনের জন্য বলুন, দিস ইজ এ ট্র্যাপ, দিস ইজ এ ফিশিং ট্র্যাপ, ঠিক আছে। একটা সময় ছিল যখন ব্যাংক থেকে ফোন করে বলে যে আমি ব্যাংক থেকে বলছি, ইনফরমেশন চাইছি, নইলে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে। এটা অনেক পুরনো। এগুলোও কিন্তু একটা ট্র্যাকিং ছিল, যেগুলো বলতো ফিশিং। আর এখন যেটা বলছি সেটা হচ্ছে ফিশিং। সবই টার্ম একটু একটু চেঞ্জ হয়েছে, শুধু টেকনোলজির ইউজ উপর করে। এবারে আমি সেখানে কি করলাম, লিঙ্কটা যখন ক্লিক করলাম, সেই লিঙ্কে ক্লিক করার পর একটা ওয়েবসাইট খুলে গেল। সেই ওয়েবসাইটে আমি ইনফরমেশনগুলো সব দিয়ে দিলাম। কী কী দিলাম না, আমার অ্যাকাউন্ট নাম্বার, আমার প্যান কার্ড নাম্বার, আমার ডেট অফ বার্থ, আমার ফোন নাম্বার, আমার ডেবিট কার্ড নাম্বার বা পিন নাম্বার, সব কিছু দিয়ে দিলাম। কিন্তু ভাবলাম না, একটা ফিক্সড ডিপোজিট যদি রিনিউ করতে এত ইনফরমেশন আমার কেন লাগবে, সেগুলো আমি ভাবলাম না। এবং এই ইনফরমেশনগুলো দেখবেন সমস্ত কিছু কিন্তু ক্রেডেনশিয়াল, আপনার অ্যাকাউন্টের সঙ্গে রিলেটেড, যেগুলো আপনার লগ ইন করতে লাগছে বা লগ ইন ভেরিফাইয়ের জন্য লেগেছিল বা রিকভারি পাসওয়ার্ডের জন্য এই ইনফরমেশনগুলো লাগে, যেগুলো আপনি অলরেডি শেয়ার করে দিলেন এবং সাবমিট করলেন। এবং সাবমিট করার পর ওই ডেটাগুলো কোথায় গেল এসবিআই সার্ভারে গেল না, গেল অ্যাকিউজডের সার্ভারে, ঠিক আছে। কারণ অ্যাকিউজডরা কি করছে, একটা ফেক ওয়েবসাইট অন্য একটা সার্ভারে হোস্ট করে ওই ওয়েবসাইটটার মাধ্যমে আপনাদের কাছে ডেটাগুলো নিয়ে নেবে, ঠিক আছে। তো এইভাবে তারপর দেখা গেলো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু খুব হচ্ছে। আচ্ছা, এখন যেটা খুব হচ্ছে, রিসেন্টলি কিছু কয়েকদিন আগে হয়েছিল যে সিএসসির বিল পে করার জন্য, কারা কারা পেয়েছেন এরকম SMS সিএসসির বিল? ফোন কল এসেছিল, SMS-ও এসছে, হ্যাঁ। এবং সেখানে একটা আমাদের একজনের গেছে 1 লাখ টাকা। আচ্ছা, এই যে ওনার কাছে দেখুন, আমাদের পিছনে একজন ভিকটিম বসে আছে, লাইভ ভিকটিম, ঠিক আছে। তবে আপনার কাছে আমি বলি, ঠিক আছে, মানুষ অজ্ঞতার কারণে এটা করে ভুলবশত। তো সেখানে কি হয়েছিল, একটা লিঙ্ক পাঠিয়েছিল, সেই লিঙ্কে ইনফরমেশন শেয়ার করার ফলে ওনার টাকাটা চলে যায়, ঠিক আছে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু খুব হয়।
মানে হচ্ছে এখন। আচ্ছা, আরেকটা যেটা এখন রিসেন্ট চলছে ইন্স্যুরেন্স স্ক্যাম। ইন্স্যুরেন্স, ধরুন আপনার গাড়ি আছে বা আপনার কোনো একটা পলিসি আছে, সেগুলোকে ইন্স্যুরেন্স করেছেন বা কিছু একটা সামথিং, এবার ওই ডেটাটা ওরা পেয়ে গেল। ডেটা পাওয়ার পর কি করে আপনাকে কল করবে, কল করে বলবে যে আমি এখানকার লোক বলছি, তো আপনার আমি ইন্স্যুরেন্সটা এত কম টাকায় করিয়ে দেবো, মানে যা লাগবে টাকা তার থেকেও আমি ইন্স্যুরেন্সটা এত কম টাকা করিয়ে দেবো। এবার আপনি তো ভাবলেন, আরে বাবা মার্কেটে এত টাকা চলছে, আমি যদি 10,000 টাকা কম পাই আমার ক্ষতি কি আছে, আমি করিয়ে নিই। এবার এই যে আপনি ট্যাবে পা দিলেন, এবার আপনাকে যা যা করতে বলে আপনি সেটা করলেন, দেখা গেলেন আপনার 10,000 টাকা বাঁচাতে গিয়ে আপনার 1 লাখ টাকা বেরিয়ে গেল আরো। দিস ইজ আ স্ক্যাম, ঠিক আছে? সুতরাং যখনই কিছু হয়, আচ্ছা আরেকটা জিনিস বলি, শর্টকাট বলে কিন্তু কিছু নেই। যা কিছু হয় আপনারা গভর্নমেন্টকে বিশ্বাস করবেন। যে কোনো ইনভেস্টমেন্ট যখন, আরেকটা বলি, ইনভেস্টমেন্টের যখন ব্যাপারটা আসলাম, ইনভেস্টমেন্ট স্ক্যামও কিন্তু হচ্ছে, ট্রেডিং স্ক্যাম বা ইনভেস্টমেন্ট স্ক্যাম, যেখানে আপনারা কোনো একটা দেখলেন যেখানে আপনারা টাকা ইনভেস্ট করলেন, যে এখানে কিছু টাকা আসবে এবং টাকা পেলেনও, তারপরে একটা বিশাল অ্যামাউন্ট দিয়ে দিলেন, সেখান থেকে আর কিছু পেলেন, ঠিক আছে? বা পার্ট টাইম জব, এটা খুব ভয়ঙ্কর। ফেসবুকে আপনারা পার্ট টাইম জবের কিছু অ্যাড পেলেন এবং সেই অ্যাডে দেখে আপনি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলেন এবং সেই পার্ট টাইমটা কী হলো, কোনো একটা ভিডিও লাইক বা কোনো একটা কিছু শেয়ার করলেন বা করে আপনার অ্যাকাউন্টে কিছু টাকা ক্রেডিট হলো। তখন ওরা বলে যে যদি কিছু এর থেকে বেশি টাকা ইনকাম করতে হয় তাহলে আপনাকে একটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেন এবং সেখানে আপনার একটা ওয়েবসাইট রেডি করে দিল এবং সেখানে আপনার একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করে দিল, এবং সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন আপনি টাকাগুলো ইনভেস্ট করতে থাকলেন, দেখলেন যে আপনি ডবল টাকা, ধরুন 10 লাখ পেলে 20 লাখ দিচ্ছে, 20 লাখ হলে 40 লাখ। এভাবে আপনি যখন একটা সময় টাকাটা উইথড্র করবেন, তখনই আপনাকে ও আটকে দেবে এবং আরও কিছু কন্ডিশন চাপিয়ে দেবে যে আরও ইনভেস্ট করার জন্য। তখন আপনি বুঝতে পারবেন দিস আর ফ্রড, ঠিক আছে? তো এই ধরনের ক্রাইমগুলো কিন্তু এখন বর্তমানে হচ্ছে। আমার একটাই বক্তব্য যে ক্রাইম আটকাতে পারি আমরাই, সেই কৌশল আমাদের কাছে আছে, কিন্তু কৌশলটা আমাদের ইউটিলাইজ করতে হবে, ঠিক আছে? একদম ছোটোখাটো ব্যাপার, আমি যে এক্সাম্পলগুলো দিলাম সেই এক্সাম্পলগুলো যদি একটু ঠান্ডা মাথায় ভাবুন, যদি আমি ফোনটা রিসিভ না করতাম, যদি আমি ওই লিঙ্কে ক্লিক না করতাম, যদি আমি হোয়াটসঅ্যাপ ভিডিও কলটা রিসিভ না করতাম, যদি আমি আমার প্রোফাইলটাকে ওপেন না রাখতাম, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো যদি আমি অ্যাক্ট করতাম, তাহলে হয়তো আমি আজকে মানে এই জায়গাটায় ভিক্টিমের জায়গাটা হয়তো পৌঁছাতাম না। এটা আমার মনে প্রশ্ন আসবেই যখন আমি ভিক্টিমাইজড হব, কিন্তু ভিক্টিমাইজ হওয়ার আগে আমাকে ভাবতে হবে আমরা এই জায়গাটায় চাইছি। এটা কিন্তু এমন ক্রাইম না যে আপনার বাড়িতে আপনাকে ফিজিক্যালি হার্ম করবে বা আপনাকে বাড়িতে ঢুকে আপনার বাড়ির দিকে ভেঙে ডাকাতি করবে বা আপনাকে ছুরি দেখিয়ে আপনার কাছ থেকে কিছু জিনিস নিয়ে যাবে, এটা কিন্তু সেই ক্রাইম না। কিন্তু এগুলো তার থেকেও ভয়ঙ্কর ক্রাইম, যেখানে আপনাকে সর্বশান্ত করে দেবে। সুতরাং যে কোনো জিনিস ভেরিফিকেশনে, যখনই কিন্তু অনলাইনে যে কোনো জিনিস, সেগুলো কিন্তু একটু ভেরিফাই করবেন, ভেরিফাই করে তারপরে কিন্তু অ্যাক্ট করবেন, ঠিক আছে? আমার সহকর্মী আপনাদেরকে এখন কি কি ব্যাপারগুলো আছে, মানে সুরক্ষিত কিভাবে আপনারা রাখবেন সেই জিনিসগুলো এখন যেটা খুব দরকার, যে এতক্ষণ তো আমি বলে দিলাম যে ক্রাইমগুলো কি, মানুষ কিভাবে মানে অপরাধের কবলে পড়ছে এবং তার রেসপেক্টে মানে তাদের ক্ষেত্রে তাদের সঙ্গে অপরাধ মানে হচ্ছে, তার ভিক্টিমাইজড হচ্ছে। কিন্তু এখন যেটা প্রাইম জিনিস যেটা দরকার, যে আপনি কি করে নিজেকে সেফগার্ড করবেন, আপনি নিজেকে কি করে সুরক্ষিত রাখবেন, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিন্তু খুব দরকার, ঠিক আছে? তো সেটা আমার সহকর্মী আপনাকে এক্সপ্লেন করে দেবে, তো আপনারা একটু মন দিয়ে শুনুন, আপনাদের হবে উপকার হবে। নমস্কার সবাইকে। স্যার এতক্ষণ যেগুলো বললো মোটামুটি সবাই আপনার রেগুলার লাইফে ফেস করেছেন, কিছু না কিছু তো ফেস করেছেন। আচ্ছা, স্যার কিছুক্ষণ আগে আপনাদের এখানে বললো না যে ওই সিএসসি বা ইলেকট্রিসিটি বিল যে আপনাদের কাছে এসছিল, সেই মেসেজে একটা ফোন নাম্বার ছিল এবং একটা লিঙ্কও ছিল। যিনি টাকা খুইয়েছেন, আপনি কি ওই লিঙ্কটাতে ক্লিক করেছিলেন না ফোন নাম্বারে ফোন করেছিলেন? ফোন নাম্বারে ফোন করেছিলেন, এবং ফোন নাম্বারটা ফোন করার পর আপনাকে একখানা লিঙ্ক প্রোভাইড করেছিল। তো ফোন নাম্বারটা লিংক হয়নি।
কল ব্যাক করেছে। তারপর একটা লিংক দিয়েছিল, কি কোনো লিংক দিয়েছিল? লিংক দেয়নি। হ্যাঁ, ইন্টারনেট ব্যাংক, ওইটাই তো বলছি, কোনো একটা নাম্বার বা কিছু একটা দিয়েছিল। এগুলোতে কি হয়, এই যে লিংকগুলো থাকে, এই লিংকগুলোতে একটা এপিকে ফাইল থাকে। এপিকে ফাইলগুলোতে কি থাকে, একটা রিমোট অ্যাক্সেস অ্যাপ থাকে। রিমোট অ্যাক্সেস অ্যাপ বলতে কেউ কিছু আইডিয়া করতে পারছেন? বোঝেন রিমোট অ্যাক্সেস অ্যাপ কি? জানেন? কারোর আইডিয়া আছে? সব মানে আপনার ফোনে যা যা হচ্ছে সেটা আমি যদি ফ্রডস্টার হই, আমি যেখানেই থাকি, পৃথিবীর যে অংশে থাকি, আমি সেখানে বসে দেখতে পারবো। ওই লিংকগুলোতে রিমোট অ্যাক্সেস অ্যাপ থাকে, রিমোট অ্যাক্সেস থাকে। রিমোট অ্যাক্সেসের এক্সাম্পল খুব ইজি, একটা হচ্ছে আমাদের টিম ভিউয়ার আর একটা এনিডেস্ক। এই দুটো অ্যাপ অনেকেই ডাউনলোড করে ফেলেছেন ভুলবশত। স্যার যেটা ফেক লোনের ব্যাপারে বললো, ওই ফেক লোন মানে লোনটা আমরা অনেক সময় যেটা ইন্টারনেটে গুগলে সার্চ করছি না, ওখানে অনেকগুলো পেজেস আসছে, আমরা একটাতে যখন ক্লিক করছি পারমিশনস গুলো দেখছি না, কি কি চাইছে। আমাদের কন্ট্যাক্ট গ্যালারি চেয়ে নিচ্ছে। যদি আপনি লোন নিতেই চান তাহলে আপনার গ্যালারিতে কি কাজ তাদের, সেই ওয়েবসাইট আপনার গ্যালারি কেন চাইছে? আচ্ছা, ট্রু কলার কে কে ইউজ করছেন এখানে? মোটামুটি সবাই, যারা হাত তুলছেন না তারাও ইউজ করছেন, কিন্তু আনইনস্টল করে দিয়েছে। আচ্ছা, ট্রু কলার কিন্তু থার্ড পার্টি অ্যাপ, একবারও বলছি না খারাপ অ্যাপ। যে অ্যাপ আপনি ডাউনলোড করছেন বা যে সাইট আপনি খুলছেন, প্রত্যেকটি আপনার ইনফরমেশন, কিন্তু সবাই আপনার ইনফরমেশন জোগাড় করছে। ট্রু কলারও সেম জিনিসটাই করছে, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যখনই আপনি কোনো একটা অ্যাপ ইনস্টল করছেন তখন দেখবেন আপনার কাছে কিছু পারমিশনস চেয়ে নেয়। গ্যালারির পারমিশন চাইবে, আপনার লোকেশনের পারমিশন চাইবে, আপনার কন্ট্যাক্টসের পারমিশন চাইবে। আপনি যদি ধরুন ট্রু কলার যখন ডাউনলোড করছেন, আপনার কন্ট্যাক্টের ডিটেল ও চাইতে পারে, বা খুব বেশি হলে লোকেশনটার ডিটেল। কিন্তু গ্যালারি কেন চাইছে? গ্যালারির কি কাজ? কাজ নেই কোনো, কিন্তু ওই পারমিশনটা না দিলে অ্যাপটা ডাউনলোডই হবে। প্রতিটা অ্যাপেই কিন্তু সেম জিনিস, ডাউনলোড করার জন্য পারমিশন দিন, পরক্ষণে ডাউনলোড হয়ে যাওয়ার পর প্রত্যেকটি অ্যাপের নিজস্ব সেটিং আছে, সেই সেটিংয়ে গিয়ে পারমিশনগুলো রিমুভ করতে হবে। ইনস্টামার্টে শপিং নিশ্চয়ই করেন সবাই, 10 মিনিটে জিনিসটা চলে আসছে, মানে ব্লিঙ্কিট বা ইনস্টামার্ট দুটোই। মানে আমরা এতটাই লেজি হয়ে গেছি, ওই অ্যাপটা 10 মিনিটে দিয়ে দিচ্ছে, কিন্তু নিজের বাড়ির অ্যাড্রেস যেখানে ছোট থেকে রয়েছি সেই বাড়ির অ্যাড্রেস আমাদের টাইপ করতেও লেথার্জি। তাই জন্য অ্যাড্রেসটাকে আমরা সেভ করে রেখেছি, লোকেশনটাকে অন করে রেখেছি। দরকার নেই, কিন্তু যতক্ষণ আপনার লোকেশন অন আছে ততক্ষণ কিন্তু যে সার্ভারে রয়েছে সে দেখছে, সে আপনার খুঁটিনাটি জানতে পারছে। আজকে যদি আপনারা কেউ লেক মলে যান, পরক্ষণে যখন ওখান থেকে বেরিয়ে আসবেন তখন কিন্তু গুগল আপনাকে বলবে যে হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স এট লেক মল, রেট করতে বলবে। কিন্তু গুগল কি করে জানলো যে আপনি লেক মলে গেছেন? কারণ আপনাদের ফোনের লোকেশনটা অন করাই রয়েছে। দেখো, কারণ আপনাদের লোকেশনটা অন করা রয়েছে উইদাউট এনি পারপাস। মানে আপনার ফোনের লোকেশনটা কিসের জন্য অন করা রয়েছে? বাড়ি থেকে এখানে আসছেন, এখান থেকে বাড়ি যাচ্ছে। যতক্ষণ না দরকার পড়ছে এই পারমিশনস গুলো আমরা দেব না। যদি কেউ ভুল করে এপিকে ডাউনলোড করে ফেলেন, বা যদি কেউ ভুল করে রিমোট অ্যাক্সেস কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ফেলেন, নিজের ডেটা আগে অন্য হার্ড ড্রাইভে সেভ করে ফোনটাকে ফরম্যাট করতে হবে। উইদাউট ফোন ফরম্যাটিং ওই ম্যালওয়্যারটা কিছুতেই ফোন থেকে যাবে না। বোঝাতে পারছি? আচ্ছা, সোশ্যাল মিডিয়া এখানে কে কে আছেন? মোটামুটি সবাই, তাই তো? কেউ বাদ আছে যে সোশ্যাল মিডিয়াতে নেই? কোন সোশ্যাল মিডিয়াতে? বাট হোয়াটসঅ্যাপ ইজ অলসো সোশ্যাল মিডিয়া। কতজনের এখানে প্রোফাইল লক করা আছে?
সব ফেসবুক প্রোফাইল লক করা আছে, ভেরি নাইস। ইনস্টাতেও আছে। হোয়াটসঅ্যাপ লক করা যায়? যায়। হোয়াটসঅ্যাপের একদম প্রোফাইল লক হয়ে যায় না, খুব মাইনিউট ডিটেলস আছে ওটা, যেরকম আপনার কন্ট্যাক্ট মানে অনলি কন্ট্যাক্টস করে রাখতে হবে প্রত্যেকটা। অনলি কন্ট্যাক্টস করে রাখলে আপনার কন্ট্যাক্টস ছাড়া আর কেউ আপনার প্রোফাইলটা দেখতে পাবে না। আর সেটা না করলে গোটা বিশ্ব জুড়ে আপনাকে দেখতে পাবে। হোয়াটসঅ্যাপে এখন একটা খুব যেটা একটা ফ্রড হচ্ছে, যে আপনার কাছে স্যার একটা বললো যেরকম যে আপনার কাছে একজন ফোন করে টাকা চাইবে। আর একটা জিনিস হতে পারে যেটা আপনারই কোনো পরিচিতর কাছ থেকে মেসেজ আসছে হোয়াটসঅ্যাপে যে আমি ভুল করে আমার হোয়াটসঅ্যাপ কোডটা তোমার নাম্বারে পাঠিয়ে দিয়েছি, কাইন্ডলি আমাকে দাও, আমার হোয়াটসঅ্যাপে একটা সমস্যা হচ্ছে, ওই কোডটা দিলে আমার সুবিধা হবে। আপনার পরিচিত, আপনার হয়তো তার সাথে রোজ কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে, যেই আপনি 6 ডিজিট কোডটা ওটাকে পাঠিয়ে দিলেন, পরক্ষণ থেকে কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপ আর ইউজ করতে পারবেন। কোডটা ছিল হোয়াটসঅ্যাপের নাম্বার চেঞ্জের কোড, আপনার প্রোফাইলটা আপনি আর ইউজ করতে পারবেন না, ওটা কিন্তু এখন ফ্রডস্টার ইউজ করবে। কোড কোথাও দেওয়া যাবে না, যেরকম ওটিপি কোথাও দেওয়া যাবে না, কোডটাও কোথাও দেওয়া যাবে না। আর আরেকটা জিনিস, আমাদের হোয়াটসঅ্যাপের যে প্রত্যেকটার যে প্রাইভেসি সেটিংস আছে, প্রত্যেকটা কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা যায়, মানে 2 স্টেপ ভেরিফিকেশন, যেটা সেটা ইমেল থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, আপনার যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ বা শপিং অ্যাপ সবেতে করা যাবে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সবেতে রাখতে হবে, ইমেলটাতে স্পেশালি, কারণ ওই ইমেলটার উপর গোটা ফোনটা, আপনার গোটা ডেটাটা বেস করে রয়েছে। আপনার ফোনটা চলছেই কিন্তু ইমেলের জন্য। আপনার এখানে কেউ ফেস করেছেন এরকম কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইবেন যে সাইবার? আমি আমার জানার আছে, অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এখন একটা নতুন দিক এসেছে। আমি এইখানের আমার নাম্বার সব কিছু আমি ভিপিএনে লক করলাম, লক করে চলে গেলাম আমেরিকা। ওইখান ওই স্টেটে একটা ওর থেকে আমি কল করলাম, কিন্তু আমার নাম্বারটা দেখাচ্ছে না, ওইখানে কোনো একটা নাম্বার থেকে দেখাচ্ছে। ওটা ট্রেস করার কোনো রাস্তা আছে? ভিপিএন নরমালি ট্রেস করার কোনো, কেন এইটা এখন লেটেস্ট চলছে, সেটা জানার এই জন্য প্রয়োজনীয়তা। হ্যাঁ, অপরাধীরা তো ক্রাইম করে, এবং যেখানে বলছি যে ওরা, আমি প্রথমে বলেছি যে ওরা ক্রাইম করে কারণ ওরা স্কিলড, এক নম্বর। কিন্তু লয়ের ভাষা একটা ভাষা আছে, যদি অপরাধ করেও যায় কিছু ট্রেস রেখে যায়, ঠিক আছে? সুতরাং আপনি একটা প্রেক্ষাপট বললেন যে কিছু, এটাকে আমরা বলি ভিওআইপি নাম্বার, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল নাম্বার বলি, ঠিক আছে? যেটা +1 থেকে হয়, +2 থেকে বা +4 যে কোনো কান্ট্রি। এবং আমাদের ইন্টারনেট এক্সপ্লোরারে বা গুগল প্লে স্টোরে, ঠিক আছে, অনেক অ্যাপ থাকে যারা এই নাম্বারগুলো ইজিলি ক্রিয়েট করা যায়। এবং হয়তো কলকাতায় বসে আছে, আপনাকে কল করছে, কিন্তু যারা একটুখানি সেভি টাইপের বা ঠিক মতন জানে না, তারা ভাবে যে এটা বিদেশ থেকে হয়তো করছে আমার কল। সুতরাং এই জায়গাতে ইনভেস্টিগেশন আছে, এবং আমরা কিছু কিছু ক্ষেত্রে এগুলো তো সফলও হচ্ছে। কিন্তু এগুলো ঘটনার পরিপ্রেক্ষিতে আরও কিছু ইনফরমেশন আমরা ভিক্টিমের কাছ থেকে নিয়ে রাখি, ঠিক আছে? সেগুলো আমরা যখন আরও কিছু পাই, তখন আমরা আরও ক্লোজলি ইনভেস্টিগেট করতে পারি। ধরুন আমি আমার মোবাইল থেকে করছি, একটা লক করলাম, সুইজারল্যান্ডে আর্জেন্টিনা তার একটা নাম্বার লক, একদম লক করে আমি কলটা করলাম, একদম ইমেল আইডি ওতে রিকভার করা যায়? করা যায়, এগুলো বলে হানি ট্র্যাপ বলে। আমি সেই পদ্ধতিগুলো আমি ডিসক্লোজ করব না। দিস ইজ কল্ড হানি ট্র্যাপ। অপরাধীরা যেমন ট্র্যাপ করছে,
তেমনি আমরাও ল এনফোর্সমেন্ট এজেন্সি ওদেরকেও ট্র্যাকিং করি, ঠিক আছে, ট্র্যাকিং করে ধরি। আমরা কিছু পাঠাই, মানে এক্সপ্লয়েট বলুন বা বলুন, সেগুলো আমরা পাঠাই এবং ওগুলোতে অনেক সময় গিয়ে ওরা অনেক সময় গিয়ে ট্র্যাক করে যায় এবং ওদের অরিজিনাল যে ডেটাটা সেটা চলে আসে আমাদের কাছে, ঠিক আছে। তো এই ট্র্যাপিংগুলো হয়, হ্যাঁ। সুতরাং এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে, ঠিক আছে। সুতরাং ইনভেস্টিগেশন করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবং কিন্তু সবথেকে বড় জিনিস হলো রিপোর্টিংটা। আজকে আপনার কাছে একটা কল আসলো এবং সেই কলটা আপনি বুঝলেন যে দিস ইজ সাসপিসিয়াস কল, কিন্তু ওটা কিন্তু একটা রিপোর্ট করা দরকার আছে, যাতে আপনি তো বুঝে গেলেন, কিন্তু আপনার মতন যারা অন্যরা যারা বোঝে না, যাদেরকে এই রিপোর্ট যদি আপনি রিপোর্ট করেন তাহলে অ্যাডভান্টেজটা কী হবে? প্রথম কথা হলো ওটার একটা ডিটেকশনের কাজ চলবে। 2 নম্বর হলো ওই নাম্বারটা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে ওটাকে ব্লক করে দেওয়া হবে, যাতে ফার্দার আর 10 জনকে ওরা যেন ভিক্টিমাইজ না করতে পারে। না, আমি বলছি এই জন্যে, আমরা যেহেতু কিরম সে পলিটিক্স আছি, আমাদের ভিন্ন ভিন্ন জায়গা থেকে ট্র্যাপ করবার কল আসে, ঝামেলা করবার কল আসে, ভিপিএন ইউজ করে আসে, কমপ্লেন করবো। আমিও একটা এরকম এসেছিল, আমি কমপ্লেন করেছি, প্রায় 1.5 বছর হয়ে গেছে, এখনো কিছু উদ্ধার হয়নি। জিনিসটা হচ্ছে এইটাই আমার জানা ছিল, কিরকম সে আপনারা জানেন, যেটা আপনি বললেন ভয়েস ওভার ইন্টারন্যাশনাল কল। আমি একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি যেটা আমি সাকসেস হয়েছি। আমি ওই শুনুন, আবার আমি ওই ওকে কনভারসেশনের মধ্যে এনেছি, সব করেছি, এবং ওইখানে খবরও দিয়েছি এই সময় কথা হবে, তার কিরকম সে সার্ভাইলেন্স চলছে, কিন্তু কিছুই ধরা যায়নি। আমি এই জায়গাটা বলছি, এটা কি করে আমি বলছি একটা লাইভ এক্সাম্পল দিচ্ছি কিভাবে হয়। মানে উনি হচ্ছেন এসএসকেএম এর একজন ডাক্তার, আমি নাম বলবো না। ওনারও কাছে ওনার খুব সম্ভবত 2 বছর আগেকার ঘটনা, ওনার মেয়ের বোধহয় একটা কি ফেক প্রোফাইল না এরকম কিছু একটা হয়েছিল। তো হঠাৎ করে আমাদের কাছে ইনফরমেশন আসলো এবং আমরা ওনার বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে আমরা দেখলাম যে স্যার এরকম একটা ফেক প্রোফাইল হয়েছে, আমার সঙ্গে কমিউনিকেট করছে, এই করছে। তো আমরা কি করলাম, ওই ট্র্যাপিং কিছু এগুলো এক্সপার্ট পাঠাতে থাকলাম এবং আমরা কত কমিউনিকেশনটা ওইভাবে করতে থাকলাম এবং বাই ডিফল্ট দেখা গেল যে ওর যখন অরিজিনাল আইপিটা পাওয়া গেল, দ্যাট ইজ বাংলাদেশ, এবং বাংলাদেশ থেকেও কমিউনিকেট করছে। এবং খুব সাধারণত এগুলো দেখা যায় যে এগুলো ম্যাক্সিমাম বাইরের থেকেও হয়, বাইরের থেকে, মানে নট ইন ইন্ডিয়া, পাকিস্তান থেকেও হতে পারে, ইস্ট থেকেও হতে পারে, মানে কম্বোডিয়া থেকেও। এখন বেশিরভাগ যে কামগুলো হচ্ছে ম্যাক্সিমাম কম্বোডিয়া, ভিয়েতনাম, তারপরে সিঙ্গাপুর, দুবাই, এই এরিয়াগুলো থেকে ম্যাক্সিমাম ক্রাইম হচ্ছে। এবং আমরা যে এই যে ডিজিটাল অ্যারেস্টের কথা বলছি বা যে ক্রাইমগুলোর কথা বলছি, সেগুলোতে যখন আমরা আইপি অ্যাড্রেস পাচ্ছি, সেই আইপি অ্যাড্রেসটাও কিন্তু আমরা ওই রিজিয়নেরই পাচ্ছি, ম্যাক্সিমাম জায়গাতে ওই রিজিয়নেরই পাচ্ছি। সুতরাং পসিবিলিটি আছে স্যার, হ্যাঁ পসিবিলিটি আছে, কিন্তু আমি যেটা আগে বললাম যে কোনো অফেন্স হবে হবে, রিপোর্টিংটা ইনস্ট্যান্টলি করতে হবে। হয়তো আপনি জানেন, কিন্তু যারা জানে না তাদেরকেও জানাতে হবে যে রিপোর্টিংটা ইন টাইমে করতে হবে, এবং রিপোর্টিংটা কোথায় করতে হবে সেটা আমি বলে দেবো। সেটা আমি শেষের দিকে সব বলে দিচ্ছি আপনাদেরকে। কিছু কিছু জিনিস আমি এগুলো খুব দরকার, যে এভিডেন্স, একটা ক্রাইম হলে এভিডেন্স, যখন ক্রাইম হয়ে যাচ্ছে সেটা তো আর কিছু করার থাকে না, তখন আমি এভিডেন্সটা কী করে প্রিজার্ভ করবো সেটা একটা জায়গায় বলে দেবো, এবং ইনস্ট্যান্টলি কোন জায়গাগুলোতে রিপোর্ট করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনস্ট্যান্টলি। না, আর একটা জিনিস হচ্ছে, ধরুন এই যে সাইবার ফ্রড হয়, এই কিরকম সে আপনি আমার ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, এতে কোনো একটা লিঙ্ক দিয়ে তারা ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয়, মিরর করলে আপনার অ্যাকাউন্টকে মিরর করে খালি করে দেয় সব। আপনি যা কথা বলছেন, যা বলছেন, আপনার পুরো ওর মিরর করে নিল আপনার টেলিফোনকে, আপনার প্রত্যেকটা মুভমেন্ট ওর যাচ্ছে। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে, ধরুন টাকাটা সাইফন হলো, সাইফন হয়ে XYZ অ্যাকাউন্টে গেল, আপনারা সেটা ট্রেস করলেন, কিন্তু লং রানে দেখা গেল কি করলাম, সে যাদের কাছে অ্যাকাউন্ট, যাদের অ্যাকাউন্টে টাকা গেছে তাদের আপনার ধরলেন না, সব করলেন, তারা হলো ফ্রন্টম্যান, আর আসল লোককে ধরা যায় কিন্তু ধরছেন না কেন আপনারা? এটা একটা বড় প্রশ্ন। এই জায়গাটা আমি উত্তর দিচ্ছি আপনাকে। হ্যাঁ, ডেফিনেটলি আপনার জায়গাটা ঠিকই বলেছেন।
যে দেখুন আজকে মাস্টার মাইন্ড যেটা আছে সেটা কিন্তু বাইরে বসে আছে, ঠিক আছে, এবং সেখান থেকে একটা টিম আসছে, একটা টিম কাজ করছে ইন্ডিয়ার হয়ে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে টাকা পয়সাগুলো ইন্টারনেটের মাধ্যমে বিদেশে চলে যাচ্ছে, এটা একটা জায়গা আছে, ঠিক আছে। এবার আমরা ইন্ডিয়াতে বসে যারা মাস্টার মাইন্ড আছে তাদের কিন্তু ধরছি, এবং যারা অ্যাকাউন্ট মানে এগুলো বলা উচিত না, যাই হোক, যারা মেন মাথা, যারা পুরো সিন্ডিকেটটাকে অপারেট করছে তাদের কাছে আমি পৌঁছাচ্ছি, এবং তাদের থেকে আমরা ডিভাইস সব কিছু সিজ করছি। এবারে ব্যারিকেড কোথায় হচ্ছে, যেটা যে লোকটা বসে চায় না, আমরা যখন ওদের ডিভাইসটা নিচ্ছি, ওদের সঙ্গে যখন হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন হচ্ছে, যে লোকটা সে বসে আছে চায়না বা দুবাইতে, এবার আমাদের প্রোটোকলটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি হয়ে যাচ্ছে। আজকে কিন্তু আমি ইন্ডিয়াতে বসে আমাদের যে ল আমাদের পারমিট করেছে সেটা কিন্তু আমরা ইন্ডিয়াতে বসে করতে পারছি। আজকে যদি আমি দুবাইতে দাঁড়িয়ে চলে যাই, সেটা কিন্তু আমাদের ল বা ওই দেশের ল কিন্তু পারমিট করবে না। তার জন্য আমাদের সঠিক প্রোটোকল, সঠিক যে লিয়াজোটা সেটা কিন্তু মেনে চলতে হবে। এমডেট বলে একটা জায়গা আছে, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট ট্রিটি বা লেটার অফ রিকোয়েস্ট বা লেটার অফ রোগেটরি, এই প্রসেসে কিন্তু আমাদের এক দেশে ইন্টারপোলের সঙ্গে এক দেশে ইন্টারপোলের কিন্তু যোগাযোগ করতে হবে, এই প্রসেসটা কিন্তু আছে, এবং এই জায়গাটায় একটু ব্যাপারটা থ্রু প্রসেস হতে সময় লেগে যাচ্ছে। আর এই প্রসেসে মানে সাকসেস হওয়ার রেটও কিন্তু প্র্যাকটিক্যালি অনেকটাই কম। কারণ আমাদের দেশ যদি মানে কান্ট্রি যদি আজকে আমাদের দেশের সঙ্গে 42টা দেশের চুক্তি করা আছে, আজকে যদি আমি হংকংয়ে বলুন বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় বলুন বা দুবাই বলুন, সমস্ত কিছুর সঙ্গে কিন্তু আমাদের দেশে একটা চুক্তি আছে। এবার আমরা চাইছি ইনফরমেশন, কিন্তু ওদের দেশে ওরা কতটুকু চাইবে, বা ওদের কোর্ট বা জুরিসডিকশন বা ওদের যে ল বা ওদের যে কনসার্ন অথরিটি সেটাকে কীভাবে প্রায়োরিটি দেবে সেটা ওদের উপর ডিপেন্ড করছে। তো এই জায়গাগুলোতে একটু থেকে যাচ্ছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে যেগুলো আছে সেগুলো আমরা পুরো ক্লিয়ার কাট করে দিচ্ছি। আমি একটা জিনিস আপনাকে সাজেশন দিতে চাই, রিকোয়েস্ট করতে চাই। কল সেন্টার ভর্তি হয়ে গেছে একদম কলকাতায়। একদম। তো কল সেন্টার কার পারমিশনে চলে? কর্পোরেশন লাইসেন্স দেয় কি কলকাতা পুলিশ দেয় কি বাংলা পুলিশ দেয়, কে দেয়? কল সেন্টার 5 সিট হোক, 10 সিট হোক, 20 সিটের হোক, পুলিশের কাছে অন্তত আছে। এবং এই কল সেন্টারগুলো যে লোকাল আছে, দেখা যাচ্ছে কল সেন্টারে যারা খেলোয়াড়রা আছে তারা রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছে, আপনার আমার পয়সা চুরি করে। আপনার পুলিশের কাছে কোনো এরকম সিস্টেম কি, কোনো আইন আছে কি কল সেন্টার উইদাউট আপনাদের পারমিশন ছাড়া কি এদের সার্ভাইলেন্স করা যায় না? এরা যে কাজগুলো করছে, অন্তত ধরুন বিদেশের অনেক লোকের তো করছে, সবচেয়ে বেশি চুরি হচ্ছে এখান থেকে টাকা আমাদের লোকরা করছে, কিন্তু আমাদেরও তো এরকম ছাড়ছে না, কলকাতার লোককে ছাড়ছে না। এটা কি এরকম বন্ধ করা যায়? এটা কোনো আইন আছে, কিছু আছে আপনাদের কাছে? একদম এই জায়গাটা আমি বলছি। আজকে স্যার যেটা বললেন একদম ভ্যালিড কোশ্চেন। এবারে এই জায়গাটা আসার আগে আমি একটা জিনিস বলে দিই। আজকে দেখুন, ইন্টারনেট যদি আমরা সার্ফিং করি, আজকে আমরা যেটুকু দেখছি ইন্টারনেটের দুটো পার্ট থাকে, একটা হলো ডার্ক ওয়েবসাইট আর একটা হলো নর্মাল ওয়েবসাইট। আমরা ইন্টারনেটের যেটুকু পার্ট দেখছি সেটা যে গুগল করছি বা ফেসবুক করছি এগুলো হলো 10%। 90% কিন্তু ডার্ক ওয়েবসাইট, যেখানে যত ইললিগাল কাজকর্মগুলো হচ্ছে। এবং আপনি যদি নর্মাল ব্রাউজার দিয়ে এই ডার্ক ওয়েবসাইটে যান তাহলে আপনাকে অ্যাক্সেস বন্ধ করে দেবে। সেখানে আপনাকে এই কিছু ভিপিএন ওয়েবসাইট আছে যেগুলো দিয়ে ইউজ করে আপনাকে ডার্ক ওয়েবসাইটে যেতে হবে। এবারে এই যে এত ওয়েবসাইট চলছে সারা বিশ্ব জুড়ে জুড়ে, ঠিক আছে, সবগুলো কি করা হচ্ছে? রিপোর্ট করা হচ্ছে। এক নম্বর, যেগুলো পুলিশের কাছে রিপোর্ট হচ্ছে সেগুলো পুলিশ অ্যাকশন নিচ্ছে। এবারে আরেকটা কি হচ্ছে, যে পুলিশ স্বতন্ত্রভাবে নিজে কিছু করছে না, সেটার উপরও কাজ হচ্ছে স্যার। এবং সেখানেও দেখা যাচ্ছে যে আমরা আমাদের ইনফরমেশন যেগুলো আসছে সেগুলো আমরা ভেরিফাই করছি, এবং আমরা সেই জায়গাতে যাচ্ছি এবং দেখছি যে যদি কোনো কিছু ইমপ্রপার আছে বা অ্যাপ্রোপ্রিয়েট নেই, এবং সেখানে যদি এভিডেন্স পাচ্ছি যে বিদেশের লোক বা আমাদের দেশের লোককে ঠকাচ্ছে, সেক্ষেত্রে আমরা আইনগতভাবে ব্যবস্থাও নিচ্ছি। এবং দেখবেন যে মানে পেপারেও বেরোচ্ছে বা এই হচ্ছে যে এই হচ্ছে। কিন্তু সবথেকে বড় জিনিস হলো রিপোর্টিংটা।
আজকে ধরুন আজকে আমাদের জনসংখ্যা যত আছে বা আছে প্রত্যেকটা যদি 10,000 লোকের পিছনে একটা করে আমি পুলিশ হিসেবে রেশিও হিসেবে ধরতে পারি। দিস ইজ আ ফ্যাক্ট, ঠিক আছে? এবং আজকে আমরা যে এলাকাতে থাকছি বা থাকছি, একটা যদি লোক যদি আমাদেরকে একটা মেল করে দেয় অ্যানোনিমাসই থাকুক যে স্যার এই জায়গাটা এরকম চলছে, আপনারা একটু কাইন্ডলি দেখুন, সেটা কিন্তু অনেকটা, ঠিক আছে? তো এরকম আমি এর জন্য অ্যাওয়ারনেসটা দরকার আছে যাতে রিপোর্টিংটা ঠিক টাইমে হয় এবং রিপোর্টিং অথরিটি কাকে করবে সেটাও কিন্তু জানার দরকার আছে। তাহলে সেভাবে যখন রিপোর্টিং হবে ডেফিনেটলি আমরা অ্যাকশন তো নেবই, এবং যে জায়গাগুলোতে আরও অ্যাকশন নেওয়ার দরকার আছে সেগুলোতেও আমরা সেভাবে আমরা নিয়েছি এবং ভবিষ্যতেও আমরা সেভাবে চিন্তা ভাবনা করছি। আচ্ছা, দুটো জিনিস বলে আমি কনক্লুড করবো ব্যাপারটা। সেটা হচ্ছে এইপিএস ফ্রডটার নাম শুনেছেন? আধার কার্ডটা কার কার লক করা আছে এখানে, বায়োমেট্রিক গুলো? ভেরি ফিউ। আধার কার্ডের বায়োমেট্রিকটাকে কিন্তু অবশ্যই লক রাখতে হবে, কারণ ওখান থেকে কিন্তু টাকা চুরি যাওয়ার একটা সম্ভাবনা আছে। এরকম অনেকের গেছে, আধার কার্ড থেকে আপনি একটা টাইম 10,000 টাকাই তুলবেন, কিন্তু ওটা কোনো লিমিট নেই দিনে কতবার তুলতে পারছেন। আধার কার্ডের বায়োমেট্রিক আপনি লক করে রাখবেন। আধার কার্ডের বায়োমেট্রিক আপনার ব্যাংক রেজিস্ট্রেশন আর রেশন ছাড়া কোথাও লাগে না। আধার কার্ডটাকে যখনই অন্য কোথাও দিচ্ছেন সেটাকে মাস্ক আধার কার্ড দেবেন, নর্মাল আধার কার্ড যেটা আছে আমাদের সেটা দেবেন না। আধারের ওয়েবসাইটে আপনি মাস্ক আধার পেয়ে যাবেন, মাস্ক আধার ইউজ করবেন। আর আরেকটা জিনিস, যে লিফলেটটা যেটা দেওয়া হয়েছে আপনাদের, ওখানে সামনে দেখুন আমাদের সাইবার পিএস এর ফোন নাম্বার এবং মেল আইডি দেওয়া আছে 9836513000 cyberps@kolkatapolice.gov.in। কমপ্লেন করতে হলে আইদার গিয়ে কমপ্লেন করতে হবে অর আপনাকে মেলের থ্রু কমপ্লেন করতে হবে। ফোনে যখন কোনো ইনফরমেশন আপনাদের লাগবে, প্রত্যেকটি জেলা প্রত্যেকটি কমিশনারেটে একটা করে সাইবার আমি এটা বলে দিচ্ছি ঠিক আছে, আমি ইন্টারাপ্ট করলাম। আচ্ছা, প্রথম যেটা বলে দিই, এই যে আপনাদের কাছে যে সাইবার ক্রাইমটা হবে, যদি ক্রাইম হয়ে যায় সেক্ষেত্রে রিপোর্টিংটা কিভাবে করবেন, দিস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি নিজেকে যদি মনে করেন যে না আমি একটা রিপোর্ট করলে আমার সমস্যা বাড়তে পারে, সেক্ষেত্রে আপনি অ্যানোনিমাসও রাখতে পারেন নিজেকে, কোনো অসুবিধা নেই, কিন্তু রিপোর্টিংটা দরকার আছে। এবার এখন কলকাতা পুলিশে তো সাইবার পুলিশ স্টেশন আছেই, প্লাস ডিস্ট্রিক্টে মানে যারা যদি জেলাতে থাকেন বা কোনো আদার কমিশনার মানে দুর্গাপুর বা বর্ধমান, আসানসোল, হাওড়া যে কমিশনগুলো হয়েছে সেখানেও কিন্তু পার্টিকুলারলি ওদের সাইবার ক্রাইম সেল কিন্তু অলরেডি রয়েছে। নট অনলি দ্যাট, আমাদের কলকাতা পুলিশের যে 9টা ডিভিশন আছে, 9টা ডিভিশনেও 9টা সাইবার সেল রেডি হয়েছে। সাইবার সেল, এই সাইবার সেলের উদ্দেশ্য হলো যাতে আপনাদেরকে ইনস্ট্যান্ট রিলিফ দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি যদি বলি, যদি আপনাদের কাছে কোনো রিপোর্ট হয় বা হয়, এভিডেন্সটা কিন্তু খুব প্রিজার্ভ করে রাখবেন। এভিডেন্স যার সঙ্গে যে ফ্রডটা হয়েছে, কারোর সঙ্গে যদি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয়, সেই ট্রানজাকশনের সময় যে হোয়াটসঅ্যাপ চ্যাট কমিউনিকেশন, আপনাদের যে পেমেন্ট ডিটেলস, ঠিক আছে, এগুলো কমপ্লিট করবেন। যদি সোশ্যাল মিডিয়া রিলেটেড হয়, সেই রিলেটেড পোস্টগুলো বা যে ফেক প্রোফাইল হয়েছে সেই লিঙ্কগুলো, লিঙ্ক বলতে ইউআরএল, যেটা www.facebook.com, ঠিক আছে, এই লিঙ্কটা কিন্তু খুব মাস্ট, কারণ একটা নামে কিন্তু অনেকগুলো প্রোফাইল থাকতে পারে, কিন্তু যদি আপনি লিঙ্কটা থাকেন তাহলে ফেসবুককে ওই লিঙ্কটা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। তার সঙ্গে যদি মাইনারি ট্রানজাকশন হয়, তার আপনি যে পেমেন্ট করেছেন সেই ডিটেলসগুলো, মানে যা যা আপনার রিলেটেড ক্রাইম হয়েছে কমিউনিকেশন, ওই ডেটাগুলো আপনাকে প্রিজার্ভ করে রাখতে হবে। এবং যখন আপনি রিপোর্ট করবেন ওগুলো মেলেও অ্যাটাচ করে দিতে পারেন, বা যদি আপনি ফিজিক্যালি গিয়ে দেন সেগুলোকে হার্ড কপি উইথ সিগনেচার আর ডেট, যে ডেটে আপনি কমপ্লেনটা দেবেন সেখানে করতে হবে, ঠিক আছে? এবার সবথেকে বড় জিনিস হলো, আমরা যখন মাঝরাত্রি হয় বা একটা আনসার্টেন জায়গায় রয়েছে, সেখানে আমরা রিপোর্টিং করবো কীভাবে? সেখানে রিপোর্টিং করবো আমরা, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নতুন চালু করেছে, নতুন না অনেকদিনই হয়েছে চালু করেছে, 1930 বা cybercrime.gov.in। এখানে আপনার সঙ্গে যখনই ক্রাইমটা হোক, যে কোনো ক্রাইম, এনি টাইপ অফ ক্রাইম, স্যার যেটা বললেন যে একটা ভিআইপি নাম্বার থেকে একটা কল এসছে বা কল সেন্টার আপনারা নিজেদের এরিয়াতে চলছে, ঠিক আছে, যে কোনো টাইপের ক্রাইম, আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা একটা আপলোড করে দিন ডেটা। আর যদি মনে করেন যে আমি ইন্টারনেট ব্যবহার করতে পারছি না, 1930-তে কল করুন, ওরা আপনার কাছ থেকে ডেটা নিয়ে ওরা একটা কমপ্লেন রেডি করে দেবে। আর তার সঙ্গে আপনাদের কাছে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার দেবে, অ্যাকনলেজমেন্ট নাম্বার, ওই নাম্বারটা প্রিজার্ভ করে রাখবেন, কারণ ওই আপনি যে কমপ্লেন করলেন সেটা একটা ডকেট নাম্বার হিসেবে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা পাবেন।
যেখানে তারপর আপনি ফ্রেশ কমপ্লেন করবেন ওই নাম্বারটা ওইখানে অ্যাড করে দেবেন, ঠিক আছে? আর এখানে কমপ্লেন করার সুবিধাটা কি? হ্যাঁ, এখানে আমি কেন কমপ্লেন করবো, এটা প্রথম হচ্ছে 24x365x7 আওয়ার্স খোলা, মানে এখানে একটা সেন্ট্রাল এজেন্সি সবসময় কাজ করছে। তাহলে আপনি যে অ্যাড্রেসে থাকুন না কেন, অ্যাড্রেসটা কিন্তু প্রপার হবে। ধরুন আপনি থাকেন সোনারপুর, আপনি যদি কলকাতায় অ্যাড্রেস দেন তাহলে কিন্তু রিলিফ পাবেন না। সোনারপুরে থাকেন, সোনারপুর থানায় দেবেন, ওখানে দেখবেন ওখানকার হেডে সোনারপুর বা সাইবার ক্রাইম পিএস বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট আছে, ওইখানে তুলবেন ডেটাটা। আপনি যে এরিয়ায় থাকেন সেই এরিয়ার ডেটাগুলো দেখবেন। এবার কি হয়, অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সাইবার পিএস ম্যাক্সিমাম ভিকটিম দেখায় সাইবার পিএসের অ্যাড্রেসে দিয়ে দেয়। এবার কি হচ্ছে, যখন সাইবার পিএসের অ্যাড্রেসে যায়, যখন আমরা তো ওটা পাওয়ার পর তো একদম একটা অ্যাকশন নিচ্ছি, কিন্তু যারা কনসার্ন জুরিসডিকশন আছে তাকেও তো আমাকে জানাতে হবে, এবং সেই জায়গাটা একটু আমাদের প্রসেস করতে সময় লেগে যায়, কারণ থ্রু প্রপার চ্যানেলের মাধ্যমে। সুতরাং যারা অ্যাড্রেস যেটা আছে সেটা করবেন। এবার ওরা কি করবে, ওই প্রপার্টিটা আপনাদেরকে ডিস্ট্রিক্ট অফিসের যে হেড অফিস আছে সেখানে পাঠিয়ে দেবে। যেমন আমাদের যদি হয় আমাদেরকে লালবাজারে পাঠিয়ে দেবে ওরা, ঠিক আছে? এবারে লালবাজারে পাঠিয়ে দিয়ে ওটা কোনো অফিসারকে অ্যাসাইনমেন্ট করলো এবং সঙ্গে সঙ্গে প্রম্পট অ্যাকশন হলো। তার মানে আজকের ডেটে যদি আপনি কমপ্লেন করেন, আজকের ডেটে অ্যাকশন শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর এটা এমন একটা সুন্দর জিনিস, ধরুন আজকের মধ্যে যদি আপনার টাকা গেছে 1 ঘন্টা হয়েছে, আপনি যদি 1 ঘন্টার মধ্যেও কমপ্লেন করেন, এরকমও দেখা গেছে যে একদম উইদিন 4-5 ঘন্টার মধ্যে আপনার টাকাটা আটকে গেছে এবং পরের দিনই ওটা টাকাটা ফেরত করে গেছে। আমি নিজে করিয়েছি টাকা ফেরত। হাইকোর্টের একজন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার আছেন, তার টাকা আমি ফেরত করিয়েছি। ওনার টাকা গেছে এবং আমাদের কাছে ফোন করলো, ফোন করার পর আমি আসলাম এবং বাই ডিফল্ট ওনার ভাগ্যটা ভালো ছিল যে 2 ঘন্টার মধ্যে উনি ফোন করলো। আমরা টিম নিয়ে গেলাম, গিয়ে ডেটাটা আপলোড করে দিলাম, করে দিয়ে জানতে পারলাম যে এই বেনিফিশিয়ারি ডিটেলস আছে, সঙ্গে সঙ্গে ব্যাংকে ফোন করে ব্যাংক ম্যানেজারকে করে হ্যাঁ টাকাটা এখনো আটকে গেছে, সঙ্গে সঙ্গে পুরো টাকাটা আটকে দিয়েছি। টাকাটা কম ছিল, 29,000 টাকা ছিল, কিন্তু টাকাটা ফেরত কমে গেছে পুরোটা। সুতরাং রিপোর্টিং ইজ ভেরি মাচ এসেনশিয়াল। যে কোনো ক্রাইম হোক আপনার এগেনস্টে, মানে আপনার সোশ্যাল মিডিয়া হোক, আপনার সঙ্গে নর্মাল কল হোক, আপনি এমনি একটা নর্মাল ফোন পাচ্ছেন, আপনি যদি ফ্রডও না, মানে আপনার সঙ্গে যদি ফ্রডও না হয়, তা সত্ত্বেও আপনি কিন্তু রিপোর্টটা করবেন। আর এটা কিন্তু এখন সবার কাছে মোবাইল আছে, সবাই মোবাইলে সবকিছু ইন্টারনেট করতে পারেন, জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে একটা ডেটাগুলো আপলোড করে দেওয়া, এই হলো আপনার কাজ। আর কিভাবে 1930-তে আপলোড করতে হবে ওই লিফলেটের পেছনে পুরো প্রসেসটাই দেওয়া আছে। আচ্ছা, আর এইগুলো হচ্ছে আমাদের সাইবার পিএস এর লালবাজারের সোশ্যাল মিডিয়া পেজেস। এখানে রেগুলারলি আপডেটস হয়, নতুন যা ক্রাইম হচ্ছে সেটা থেকে কিভাবে বাঁচবেন, এবং যদি আমাদের কোনো নতুন ডেভেলপমেন্ট হয়, নতুন কিছু অ্যারেস্ট হয়, নতুন কোনো আলাদা করে কেসেস হয়, সেগুলোরও আপডেট দেওয়া হয়। আপনারা এখানে জুড়ে থাকতে পারেন, ওটাও আপনাদের ওই লিফলেটের পেছনে দেওয়া আছে। থ্যাংক ইউ। Thank you, team, for the insightful lecture. So, with this, we wrap up our final session of this 5 days workshop, and now we will be commencing the most pertinent valedictory session. So